এই নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি মেনশন করা আছে সেই ডিটেলসটা আগে আমরা পড়ব। তারপরে এই ডিটেলসের সাহায্যে কি বোঝা যায় বা কোন জিনিসটা ভালো করে বুঝতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ বোঝাটা সেই ব্যাপারে আমরা ডিসকাশন করব, মানে আলোচনা করব। প্রথমে আমরা যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেই ডিটেলসটি আগে আমরা পড়ব। অ্যাকাউন্টিং পরিচিতি। ভূমিকা কি মেনশন করা আছে এখানে? অ্যাকাউন্টিং হলো একটি ব্যবসায়িক ভাষা যা নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন ধরনের লেনদেনকে ব্যাখ্যা করে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। অ্যাকাউন্টিং হলো ব্যবসায়িক ক্রিয়াকলাপ রেকর্ড করার মাধ্যম এবং এটি ব্যবসায়ের ভাষা হিসাবে বিবেচিত হয়। একটি ব্যবসার ফলাফল জানতে পণ্যের মূল্য এবং পণ্য থেকে রাজস্ব সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। অ্যাকাউন্টিংয়ের একজন সুপরিচিত লেখক প্রফেসর আর গুপ্তের একটি পুরানো উদ্ধৃতি রয়েছে। পণ্য সরবরাহ করার আগে বা পরিষেবা দেওয়ার আগে প্রথমে লিখুন বা রেকর্ড করুন এবং ভবিষ্যতে যদি কোনো মতানৈক্য থাকে তবে সমাধানের জন্য প্রমাণ হিসেবে লেখা বা রেকর্ড ব্যবহার করুন। ভুল বোঝাবুঝি বা ত্রুটিগুলি সংশোধন করা। তো এই নির্দিষ্ট তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে। এই নির্দিষ্ট স্লাইডে তথ্যটি পড়ার পরে আমরা কি বুঝতে পারলাম বা আমরা কোন জিনিসটা জানতে পারলাম? আমরা এটাই জানতে পারলাম যে অ্যাকাউন্টিং পরিচিতি হিসেবে যে তথ্যটি আমাদের জানাটা খুবই জরুরি সেটি কি? সেটি হলো যে অ্যাকাউন্টিং পরিচিতি আসলে এমন একটি টার্ম যে টার্মের সাহায্যে আমরা কি বুঝতে পারি? যে টার্মের সাহায্যে আমরা এটা বুঝতে পারবো যে এটি অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান সম্পর্কিত মৌলিক ধারণা ও প্রাথমিক বিষয়গুলোকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তো এটি সাধারণত বা জেনারেলি নতুনদের জন্য, যারা নতুনভাবে ব্যবসা শুরু করেছে বা যারা নতুন করে কোম্পানি বা বিজনেস শুরু করার কথা ভাবছে, যেখানে তারা ফাইন্যান্সিয়াল পজিশন তাদের কোম্পানি বোঝার জন্য এবং সুন্দরভাবে কী করে সেটা মেনটেন করতে হয় সেটা জানার জন্য অ্যাকাউন্টিংয়ের ভূমিকা কী হতে পারে এবং সেটি কেন এত গুরুত্বপূর্ণ সেইটুকু জানতে তারা অ্যাকাউন্টিং পরিচিতির থেকেও তারা সেই ডিটেলসটি জানতে পারবে এবং অ্যাকাউন্টিংয়ের মূল উদ্দেশ্য কী এবং এই যে অ্যাকাউন্টিংয়ের সাহায্যে যে অ্যাকাউন্টিং স্টেটমেন্ট তৈরি করা হয় সেটিরও মূল কারণ কী বা এটা কেন এত গুরুত্বপূর্ণ তারা সেটা সেখান থেকে জানতে পারবে। তো অ্যাকাউন্টিং পরিচিতি বা হিসাব বিজ্ঞানের পরিচিতি হলো বেসিক্যালি আমরা কি বলতে পারি? অ্যাকাউন্টিং সম্পর্কে মৌলিক ধারণা এবং মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা। তো এটি হিসাব বিজ্ঞানের মূলনীতি, উদ্দেশ্য, প্রক্রিয়া এবং এর বিভিন্ন কার্যাবলীর উপর ভিত্তি করে গঠিত। তো অ্যাকাউন্টিংয়ের মূল উদ্দেশ্য বা এর মেন অবজেক্টিভ হিসেবে আমরা কি বলতে পারি? প্রথমত আর্থিক তথ্য সংরক্ষণ, যেখানে ব্যবসার আর্থিক কার্যক্রমের সকল লেনদেন সঠিকভাবে রেকর্ড রাখা হয়। ব্যবসার কার্যক্রম বিশ্লেষণ, মানে আর্থিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে ব্যবসার লাভ ও ক্ষতি নির্ধারণ করা হয় বা নির্ধারিত করা হয়। তারপর আর্থিক অবস্থান নির্ধারণ, মানে ব্যবসার আর্থিক স্থিতি সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা। প্রতিবেদন তৈরি, মানে এর মূল উদ্দেশ্য হলো মালিক, বিনিয়োগকারী বা অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য আর্থিক প্রতিবেদন তৈরি করা। তো অ্যাকাউন্টিংয়ের আরও একটি প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যৎ পরিকল্পনা করা, মানে আর্থিক তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করা। তো অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনার স্বচ্ছতা বজায় রাখা হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক টুল বা টেকনিক হিসেবেও বিবেচিত বা চিহ্নিত করা হয়। তো অ্যাকাউন্টিং যা আমরা হিসাব বিজ্ঞান
বলেও পরিচিতি পায়। তো এটি হলো অর্থনৈতিক কার্যক্রমের লেনদেনগুলি নিয়মিতভাবে রেকর্ড করা, শ্রেণীবদ্ধ করা, বিশ্লেষণ করা। তো এই হিসেবে আমরা বলতে পারি সঙ্গে অ্যাডিশনালি যে এবং উপস্থাপিত করার একটি পদ্ধতি বা মেথড হিসেবেও আমরা এখানে এটাকে চিহ্নিত করতে পারি। তো এটি ব্যবসায়িক বা ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার একটি অপরিহার্য অংশ বা পার্ট, যা লেনদেনের সঠিক হিসাব প্রদান করে এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তো অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় এবং এটি বিনিয়োগকারী, ঋণদাতা এবং অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট তথ্য সরবরাহ করে। তো তাই জন্য এর ভূমিকা হিসেবে যে তথ্যটি এখানে মেনশন করা আছে তার থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এই যে ভূমিকা অংশে যে তথ্যটি দেওয়া আছে সেটি সাধারণত অ্যাকাউন্টিংয়ের মূল উদ্দেশ্য এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো অ্যাকাউন্টিং কেবল লেনদেন রেকর্ড করা প্রক্রিয়া নয়, বরং এটি ব্যবসার অর্থনৈতিক কার্যক্রমের সম্যক বিশ্লেষণ এবং আর্থিক প্রতিবেদন তৈরির মাধ্যমে ব্যবসার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। তো এই ক্ষেত্রে ভূমিকা অংশটি একটি তথ্য দিতে সাহায্য করে, যেই তথ্যটি এইটা জানতে সাহায্য করবে যে এই অ্যাকাউন্টিং জেনারেলি আমরা ব্যবসায়িক ভাষা বলা হয়, কারণ এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন ধরনের লেনদেনকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে। তো এটি ব্যবসার আর্থিক কার্যক্রমকে সঠিকভাবে রেকর্ড করে, যার মাধ্যমে ব্যবসার প্রকৃত ফলাফল এবং অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন করা যায়। তো অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে পণ্য বা পরিষেবার মূল্য এবং সেই পণ্য বা পরিষেবা থেকে অর্জিত রাজস্বের তথ্য সংগ্রহ করা হয়, যা ব্যবসার মুনাফা বা ক্ষতি নির্ধারণে সহায়ক। তো একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা, আর অ্যাকাউন্টিংয়ের সেই লক্ষ্য পূরণের জন্য অপরিহার্য। এটি ব্যবসায়িক কার্যক্রমের প্রতিটি লেনদেনকে রেকর্ড করা একটি প্রক্রিয়া যা ব্যবসার ভাষা হিসেবে কাজ করে। অ্যাকাউন্টিং ছাড়া ব্যবসায় প্রকৃত ফলাফল জানা সম্ভব নয়, কারণ পণ্য বা পরিষেবার মূল যে উদ্দেশ্যগুলি থাকে তার সাথে কোন শব্দের যোগাযোগ আছে, মূল্য এবং সেই পণ্য বা পরিষেবা যার থেকে অর্জিত আয় সম্পর্কিত সমস্ত তথ্য অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে সংগৃহীত হয়। তো এখানে যে প্রফেসর আর গুপ্তের যে একটি উল্লেখযোগ্য উদ্ধৃতি দেওয়া আছে সেই অনুযায়ী তাহলে আমরা বলতে পারি যে পণ্য সরবরাহ করার আগে বা পরিষেবা দেওয়ার আগে প্রথমে রেকর্ড করতে হবে এবং সেই রেকর্ড অনুযায়ী ভবিষ্যতে যদি কোনো মতানৈক্য হয় তবে সমাধানের জন্য প্রমাণ হিসেবে সেই লেখা বা রেকর্ড ব্যবহার করতে হবে। তো এই উদ্ধৃতি থেকে এটাই বোঝা যায় যে সঠিক রেকর্ডিং কেবলমাত্র আর্থিক তথ্য সংরক্ষণের জন্য নয়, বরং ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি বা ত্রুটি সংশোধনের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো এই কারণে অ্যাকাউন্টিং ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটি ব্যবসার স্থিতিশীলতা ও সাফল্যের জন্য অপরিহার্য। তো এই যে তথ্যটি দেওয়া রয়েছে এই নির্দিষ্ট স্লাইডের থেকে আমরা এটাই বুঝতে পারলাম। এরপরে আমরা কি বুঝতে পারবো বা কি জানতে পারবো? এরপরে আমরা জানতে পারবো যে এর পরবর্তী তথ্যটি মানে হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা। তার জন্য আমরা যাব এর পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা আছে হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা। প্রথমে আমরা যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেই তথ্যটি আগে আমরা পড়ে দেখব। রবার্ট অ্যান্টনির মতে অ্যাকাউন্টিং সিস্টেম হলো ব্যবসা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ, বিশ্লেষণ এবং
প্রতিবেদন করার একটি মাধ্যম। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন AAA অ্যাকাউন্টিংকে সংজ্ঞায়িত করেছে তথ্য ব্যবহারকারীদের দ্বারা অনানুষ্ঠানিক রায় এবং সিদ্ধান্তের অনুমতি দেওয়ার জন্য অর্থনৈতিক তথ্য শনাক্তকরণ, পরিমাপ এবং যোগাযোগের প্রক্রিয়া। আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস এর পরিভাষা সংক্রান্ত কমিটি অ্যাকাউন্টিংয়ের একটি সাধারণভাবে গৃহীত সংজ্ঞা দিয়েছে। অ্যাকাউন্টিং হলো রেকর্ডিংয়ের শিল্প, অর্থ লেনদেন এবং ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে একটি তাৎপর্যপূর্ণ উপায়ে শ্রেণীবদ্ধ করা এবং সংক্ষিপ্ত করা, যা আংশিকভাবে একটি আর্থিক চরিত্রের এবং এর ফলাফলগুলিকে ব্যাখ্যা করা। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা কি বুঝতে পারলাম বা আমরা কি জানতে পারলাম? আমরা এটাই বুঝতে পারলাম বা আমরা এটাই জানতে পারলাম যে হিসাব বিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা হিসেবে আমরা এটাই বুঝতে পারলাম যে হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং। এটি হলো ব্যবসা বা ব্যক্তিগত আর্থিক লেনদেনের রেকর্ডিং, শ্রেণী বিন্যাস, বিশ্লেষণ এবং রিপোর্টিংয়ের প্রক্রিয়া। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা হয়। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি যে হিসাব বিজ্ঞানকে সাধারণত কিছু টার্ম হিসেবে বা কিছু পয়েন্ট হিসেবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। প্রথম পয়েন্ট বা প্রথম যে টার্মটি আছে বা প্রথম যে সেন্টেন্সটি আমরা বলবো সেটি হলো যে অ্যাকাউন্টিং হলো আর্থিক লেনদেনে ক্রমান্বয়ে রেকর্ডিং, সেগুলি শ্রেণীবিন্যাস এবং আর্থিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন প্রস্তুত করার প্রক্রিয়া। তো আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস মানে AICPA অনুসারে এটা বলা যেতে পারে যে অ্যাকাউন্টিং হলো অর্থনৈতিক তথ্যের একটি সংস্থা হিসেবে পরিমাপ, প্রক্রিয়াকরণ এবং যোগাযোগের প্রক্রিয়া, যা বিনিয়োগকারী, ঋণদাতা, ব্যবস্থাপনা এবং অন্যান্য স্টেক হোল্ডারদের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সহায়ক। তো আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন মানে AAA অনুসারে অ্যাকাউন্টিং হলো অর্থনৈতিক ঘটনার রেকর্ডিং এবং এর ফলাফল হিসেবে আর্থিক তথ্য সরবরাহের প্রক্রিয়া, যা সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয়। তো হিসাব বিজ্ঞান ব্যবসার স্বচ্ছতা নিশ্চিতকরণ করে এবং প্রতিষ্ঠানের আর্থিক স্থিতি সম্পর্কে একটি সঠিক ধারণা দেয়, যা মালিক, বিনিয়োগকারী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য বা বিষয়। তো এই নির্দিষ্ট তথ্যটি পড়ে বা এই নির্দিষ্ট তথ্যটি যে নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেটি পড়ে আমরা এটাই বুঝতে পারলাম এবং জানতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে, যেখানে আমরা বুঝতে পারবো যে হিসাব বিজ্ঞানের গুরুত্বটা কত ও তার সুবিধাটা কত। তো এর পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা আছে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও সুবিধা। প্রথমে আমরা নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি মেনশন করা আছে সেটি আগে আমরা পড়ব। আর্থিক ফলাফল নির্ধারণ এবং আর্থিক অবস্থান উপস্থাপনে সহায়ক, একটি ব্যবসার লাভ ও ক্ষতি নির্ণয় এবং ব্যবসার আর্থিক অবস্থান দেখাতে অ্যাকাউন্টিং খুবই কার্যকর। ব্যবসার মূল্যায়নে সহায়ক, যদি ব্যবসা বন্ধ করে বিক্রি করা হয়, অ্যাকাউন্টিং ব্যবসায়ীকে ব্যবসার মূল্য নির্ধারণে সহায়তা করে। এটা তখনই সম্ভব হবে যখন ব্যবসার হিসাব সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হবে। অ্যাকাউন্টিং তুলনামূলক বিবৃতিকে সম্ভব করে, সঠিক এবং পর্যাপ্ত অ্যাকাউন্টিং বর্তমান বছরের আয়, ব্যয়, ক্রয় বিক্রয়কে আগের বছরের তুলনা করতে সাহায্য করে এবং তারপর ভবিষ্যতের পরিকল্পনা, নীতি এবং পূর্বাভাস সম্ভব হতে পারে। তো এই নির্দিষ্ট স্লাইডটি পরে আমরা কি বুঝতে পারলাম হিসাব বিজ্ঞানের গুরুত্ব সুবিধা হিসেবে যে হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং, এবং সেটি কি সেই ডিটেলসটি আমরা আগেও পড়েছি, কিন্তু এখানে আবার
একবার আমি রিপিট করছি। কেন রিপিট করছি? যাতে এই তথ্যটি হিসেবে আমরা বুঝতে পারি যে হিসাব বিজ্ঞানের গুরুত্বটা কত এবং তার সুবিধাটা কত। হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং। এটি হলো ব্যবসা বা ব্যক্তিগত আর্থিক লেনদেনের রেকর্ডিং, শ্রেণীবিন্যাস, বিশ্লেষণ এবং রিপোর্টিংয়ের প্রক্রিয়া। তো তাই জন্য এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান সম্পর্কে ধারণাও পাওয়া যায়। তো তাই জন্য আমরা এখানে এটাও বলতে পারি যে হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রমের পরিচালনা ও বিশ্লেষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তার অর্থনৈতিক লেনদেনের রেকর্ড সংরক্ষণ করে, যা প্রতিষ্ঠানের আর্থিক স্থিতি নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের জন্য অপরিহার্য। তো হিসাব বিজ্ঞানের গুরুত্বের কিছু মূল দিক আছে। তো সেই মূল দিকগুলো কি? প্রথমত, আর্থিক লেনদেনের রেকর্ডিং মানে হিসাব বিজ্ঞান প্রতিটি লেনদেন সঠিকভাবে রেকর্ড রাখার প্রক্রিয়া, যা প্রতিষ্ঠানে আর্থিক তথ্য সংরক্ষণের ভিত্তি হিসেবে কাজ করে। তো বাজেট প্রণয়ন ও নিয়ন্ত্রণ, এটি হিসেবে আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ বাজেট পরিকল্পনা এবং তার বাস্তবায়নের উপর নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। এরপরে আর্থিক বিশ্লেষণ মানে হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করা যায়, যা লাভ ও ক্ষতির হিসাব এবং অন্যান্য আর্থিক অবস্থা নির্ধারণে সাহায্য করে। তারপর স্বচ্ছতা ও জবাবদিহিতা মানে হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতকরণ করে, যা স্টেক হোল্ডারদের নিকট জবাবদিহিতা প্রদানের সহায়ক। তারপর আইনি ও কর সংক্রান্ত ব্যবস্থাপনা মানে হিসাব বিজ্ঞান কর, ভ্যাট এবং অন্যান্য আইনি প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করে, যা একটি প্রতিষ্ঠানের আইনি কাঠামো বজায় রাখতে সাহায্য করে বা হেল্প করে। তো হিসাব বিজ্ঞানের সুবিধা হিসেবে আমরা কি বলতে পারি? হিসাব বিজ্ঞান ব্যবহারের ফলে একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য অনেক সুবিধা অর্জন করা যায়। হিসাব বিজ্ঞানের সুবিধাগুলো কি? প্রথমত, সঠিক তথ্য প্রদান মানে হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করে, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজতর করে। এরপরে ব্যবসায়িক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ মানে সঠিক হিসাব বিজ্ঞান ব্যবস্থার মাধ্যমে ব্যবসার আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করা যায়, যা ভবিষ্যৎ পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। এরপরে ক্রেডিট সুবিধা পাওয়া মানে একটি সুসংগঠিত হিসাব বিজ্ঞান ব্যবস্থা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে, যা ব্যাংক এবং অন্যান্য ঋণদাতাদের থেকে সহজে ক্রেডিট সুবিধা পেতে সহায়তা করে। ব্যবসার সাফল্য ও বৃদ্ধির পরিমাপ হিসাব বিজ্ঞান ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সাফল্য এবং বৃদ্ধির হার পরিমাপ করা যায়, যা ব্যবসার ধারাবাহিকতা উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। এরপর আইনি সহায়তা মানে হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানে আর্থিক তথ্য সঠিকভাবে রেকর্ড ও সংরক্ষণ করে, যা ভবিষ্যতে আইনি সমস্যার ক্ষেত্রে সহায়ক হতে পারে। সুতরাং হিসাব বিজ্ঞান যে কোনো ব্যবসার জন্য একটি অপরিহার্য অংশ এবং এটি সঠিক ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেও দেখা যেতে পারে। তো এই তথ্যটি পড়ে আমরা এটাই বুঝতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে, যেখানে আমরা বুঝব আরও কিছু তথ্য হিসেবে এবং তার ব্যাখ্যা কি হতে পারে। পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা আছে বই রাখা। প্রথমে যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেই ডিটেলসটি আগে আমরা পড়ব। বই রাখা মানে বই রাখার মধ্যে রয়েছে জার্নালের রেকর্ডিং, লেজারে পোস্ট করা এবং অ্যাকাউন্টের ভারসাম্য। ট্রেল ব্যালেন্স তৈরির আগে সমস্ত রেকর্ড বই রাখার পুরো বিষয়। এইভাবে বই রাখার অনেকগুলিকে অর্থের মূল্যে লেনদেন রেকর্ড করার
বিজ্ঞান এবং শিল্প হিসাবে সংজ্ঞায়িত করা হয় এত নিখুঁতভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে। তো একটি নির্দিষ্ট বইয়ের মধ্যে নিয়মিত যাতে ব্যবসায়ীর বিষয়গুলি প্রকৃত অবস্থা সঠিকভাবে নির্ণয় করা যায়। এখানে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র ব্যবসার সাথে সম্পর্কিত লেনদেনগুলি রেকর্ড করা হয় যা অর্থের পরিপ্রেক্ষিতে প্রকাশ করা যেতে পারে। তো বই রাখার গুরুত্ব এখানে কি হতে পারে? বুককিপিং প্রতিটি লেনদেনের একটি স্থায়ী রেকর্ড প্রদান করে। এটি আর্থিক অবস্থানের উপর সমস্ত লেনদেনের সম্মিলিত প্রভাব প্রদান করে। একটি উদ্বেগের আয় এবং ব্যয় সম্পর্কিত এন্ট্রিগুলি একটি নির্দিষ্ট সময়ের জন্য লাভ এবং ক্ষতি জানার সুবিধা দেয়। এটি গ্রাহক এবং সরবরাহকারীদের একটি তালিকা প্রস্তুত করতে সক্ষম করে যাতে প্রাপ্ত বা অর্থ প্রদানের পরিমাণ নিশ্চিত করা যায়। তো যেই তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেই হিসেবে আমরা এখানে কি বলতে পারি যে বই রাখা এবং এই যে নির্দিষ্ট কিছু ওয়ার্ড মেনশন করা আছে মানে নিখুঁতভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে, এই যে কিছু যে ওয়ার্ড এখানে মেনশন করা আছে সেই হিসেবে আমরা বই রাখা মানে এখানে আমরা কি বলতে পারি বই রাখাকে? আমরা এখানে এটাও বলতে পারি বই রাখাকে যে এটা এমন একটি তথ্য যার সাহায্যে আমরা বুক কিপিংও বলতে পারি। তো বই রাখাকে আমরা এখানে বুক কিপিং বলতে পারি। তো এই যে কিছু মূল ওয়ার্ড এখানে মেনশন করা আছে যেটা আবার আমি এখানে রিপিট করছি, নিখুঁতভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে এবং যে তথ্যটি আরও একটা ওয়ার্ড মেনশন করা আছে আমার লেনদেনগুলি বা সম্পর্কিত লেনদেনগুলি, তারপরে বুক কিপিং এর যে গুরুত্বটা সেটা, তার সঙ্গে যে 3টে পয়েন্ট এখানে মেনশন করা আছে সেই 3টে পয়েন্ট সমস্ত কিছু মানে 3টে পয়েন্ট এই কিছু ওয়ার্ড সমস্ত কিছু নিয়ে যদি আমরা ধরি তাহলে আমরা বলতে পারি যে বুক কিপিং এটি হলো হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ব্যবসার আর্থিক লেনদেনের সঠিকভাবে রেকর্ড রাখার প্রক্রিয়া। এটি প্রতিটি লেনদেনের বিশদ বিবরণ রেকর্ড করে যা পরে আর্থিক বিবরণী ও প্রতিবেদন প্রস্তুতির জন্য ব্যবহৃত হয় বা এখানে আমরা সেটা ইউজ করতে পারি, যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে বুক কিপিংয়ের মূল কাজটি কী। প্রথমত এর মূল যে কাজটি আছে সেটি হচ্ছে লেনদেনের রেকর্ডিং, মানে প্রতিটি আর্থিক লেনদেন যেমন বিক্রয়, ক্রয়, খরচ এবং আয় সঠিকভাবে লেজার বা জার্নাল বইতে রেকর্ড করা হয়। ডেবিট ও ক্রেডিট এন্ট্রি, প্রতিটি লেনদেনের জন্য ডেবিট ও ক্রেডিট এন্ট্রি করা হয় যাতে লেনদেনের সঠিক দিক এবং পরিমাণ নিশ্চিতকরণ করা যায়। এরপরে কী বলতে পারি আমরা যে প্রাথমিক আর্থিক বিবরণী প্রস্তুতি, মানে বুক কিপিংয়ের ভিত্তিতে আয় ব্যয় বিবরণী, ব্যালেন্স শিট এবং অন্যান্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। তো বই রাখার এখানে তাহলে গুরুত্ব হিসেবে আমরা কি বলবো? সঠিক আর্থিক তথ্য সংরক্ষণ, মানে বই রাখার মানে বুক কিপিংয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের সঠিক এবং বিশদ তথ্য সংরক্ষণ করা হয় যা ব্যবসার আর্থিক কার্যক্রমের উপর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ রাখতে সহায়ক। প্রতিদিনের আর্থিক কার্যক্রমের পর্যবেক্ষণ, মানে প্রতিদিনের লেনদেন সঠিকভাবে রেকর্ড করা থাকলে ব্যবসার আর্থিক অবস্থান সহজেই নির্ধারণ করা যায়। ভবিষ্যৎ পরিকল্পনা, মানে বুক কিপিংয়ের মাধ্যমে প্রাপ্ত আর্থিক তথ্য ভবিষ্যতের জন্য বাজেট প্রণয়ন এবং ব্যবসার পরিচালনা সহজতর করে। কর এবং আইনি সুবিধা সঠিকভাবে বই রাখা কর বিবরণী তৈরি এবং আইনি প্রয়োজনীয়তা পূরণে সাহায্য করে যা ব্যবসার আইনি কাঠামো বজায় রাখতে সহায়ক। তো এখানে আমরা বুক কিপিং হিসেবে বলতে পারি যে এটি হলো ব্যবসার আর্থিক লেনদেনকে সঠিকভাবে রেকর্ড করার জন্য খুবই
গুরুত্বপূর্ণ একটি টার্ম, যা প্রতিষ্ঠান পরিচালনা এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সঠিকভাবে বুককিপিং বা বই রাখা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও সঠিক হিসাব নিশ্চিতকরণ করে। তো মূল কিছু দিক থাকে বই রাখার, যে গুরুত্ব আছে সেই গুরুত্বের কিছু মূল দিক আছে। সেই মূল দিক কি হতে পারে, মানে সেই যে মেন এরিয়াস আছে, মানে মেজর এরিয়াস আছে, সেই মেজর এরিয়াসগুলো আমরা কিসে বলতে পারি? আর্থিক স্থিতির সঠিক ধারণা, ব্যবসার কার্যক্রম নিয়ন্ত্রণ, বাজেট পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, এবং কর বিবরণী তৈরি এবং আইনিগত জবাবদিহিতা, অডিটিং প্রক্রিয়া সহজতর করা, ফান্ডিং এবং ঋণ পেতে সহায়তা করা। তো এখানে আমরা সংক্ষেপে এটা বলতে পারি যে বুককিপিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের আয়, ব্যয়, সম্পদ এবং দেনা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। এটি ব্যবসার আর্থিক স্থিতি নির্ধারণ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। প্রতিদিনের লেনদেন সঠিকভাবে রেকর্ড রাখলে ব্যবসার কার্যক্রমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা যায়। এর মাধ্যমে যে কোনো ভুল বোঝাবুঝি বা আর্থিক গরমিল সহজেই শনাক্তকরণ করা যায় এবং তা সংশোধনও করা যায়। তারপরে সঠিক বই রাখা প্রতিষ্ঠানের বাজেট পরিকল্পনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে প্রতিষ্ঠানের আয়, ব্যয় সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য সঠিক বাজেট প্রণয়ন করা যায়। সঠিকভাবে বই রাখলে কর বিবরণী প্রস্তুত করা সহজতর হয় এবং তা সময় মতো জমা দেওয়াও যায়, এবং এটি কর ফাঁকি বা ভুল কর বিবরণী জমা দেওয়ার ঝুঁকি কমায়। তো ব্যবসায় আর্থিক লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ আইনিগতভাবে জবাবদিহিতা নিশ্চিতকরণ করে। এতে প্রতিষ্ঠান যে কোনো আইনি সমস্যা এড়াতে পারে এবং প্রয়োজনে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়। তো অডিটিং প্রক্রিয়ার হিসেবে আমরা এখানে এটা অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে বলতে পারি যে সঠিকভাবে রেকর্ড রাখা থাকলে অডিটিং প্রক্রিয়া সহজতর করে এবং আরও বেশি সহজ হয়, এবং অডিটরদের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করা সহজ হয়। এতে ব্যবসার আর্থিক প্রতিবেদন সঠিকভাবে প্রণয়ন করা যায় এবং বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতাও বৃদ্ধি পায়। একটি সঠিকভাবে যদি একটা অর্গানাইজেশনকে মেনটেন করা হয়, তাহলে তার জন্য একটি সুন্দরভাবে বুককিপিং যে টোটাল সিস্টেমটি, সেটিও সুন্দরভাবে মেনটেন করা যেতে পারে বা মেনটেন করতে হবে, এবং মেনটেন করাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো তাই জন্যই বই রাখা এর একটা গুরুত্ব আছে, যেই গুরুত্বটা এমনভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করবে, যেখানে বিনিয়োগকারীরা এবং ঋণদাতাদের কাছে একটি বিশ্বাসযোগ্য করে তুলতে পারবে এবং তাদের সক্ষমও হবে। তো সঠিক আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার মাধ্যমে ঋণ বা নতুন ফান্ড পেতে সহায়তাও এই ক্ষেত্রে করাও যেতে পারে এর সাহায্যে। তো বই রাখা ব্যবসার জন্য একটি অপরিহার্য কাজ, যা প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য বজায় রাখা, আইনিগত ঝামেলা এড়ানো এবং ব্যবসার সঠিক পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এর যে তথ্যটি এখানে দেওয়া আছে, এর সাহায্যে আমরা এইটুকু জানতে পারলাম, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে। প্রথমে আমরা যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেটা পড়ব। হিসাব নিকাশের নীতি। ভূমিকা: ব্যবসায়িক এন্টারপ্রাইজের লেনদেনগুলি ব্যবসায়িক ভাষায় রেকর্ড করা হয়, যা অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে রুট করা হয়। পুরো অ্যাকাউন্টিং সিস্টেম হিসাব বিজ্ঞানের অনুশীলন দ্বারা নিয়ন্ত্রিত হয়। হিসাব বিজ্ঞান সার্বজনীন নীতির মাধ্যমে অনুশীলন করা হচ্ছে, যা সম্পূর্ণরূপে ধারণা এবং
নিয়মাবলী দ্বারা পরিচালিত হয়। পরিবর্তিত হিসাব রক্ষণ নীতিমালা প্রচলন। সংরক্ষণ বিচক্ষণতা। রক্ষণশীলতার আইন অনুসারে আর্থিক বিবৃতি প্রস্তুত করার সময় সমস্ত সম্ভাব্য ক্ষতির কথা মাথায় রাখতে হবে এবং সমস্ত প্রত্যাশিত লাভ বাদ দিতে হবে। তারপর সামঞ্জস্যতা। ব্যবসার কয়েক বছরের ফলাফলের তুলনা করতে ব্যবস্থাপনাকে সক্ষম করার জন্য এক বছরে যাই হোক না কেন অ্যাকাউন্টিং নীতি গ্রহণ করা হয়। আগামী বছরগুলিতে অবশ্যই গ্রহণ করা উচিত। তারপর এখানে কি লেখা আছে? সময়োপযোগিতা, মানে যেটা আমরা এখানে বুঝতে পারবো যে সময়োপযোগিতার কি অর্থ হতে পারে বা এর সম্বন্ধে আমরা কি জানতে পারি। আর্থিক বিবৃতিতে দেওয়া অ্যাকাউন্টিং তথ্য অবশ্যই নির্ভরযোগ্য এবং প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক হওয়ার জন্য এই তথ্য অবশ্যই সময় মতো সরবরাহ করতে হবে। দেরিতে এবং অপ্রচলিত তথ্য প্রদান করা হলে এটি ব্যবস্থাপনা এবং আর্থিক বিবৃতি ব্যবহারকারীদের যথাযথ সময়োপযোগী এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে বাধা দেবে। তো এই নির্দিষ্ট স্লাইডের তথ্যটি পড়ে আমরা কি বুঝতে পারলাম এবং আমরা কি জানতে পারলাম? আমরা এটাই জানতে পারলাম যে এই নির্দিষ্ট যে তথ্যটি এখানে মেনশন করা আছে বা দেওয়া আছে সেটির ব্যাপারে আমরা এটাই জানতে পারলাম যে হিসাব নিকাশের নীতি হিসেবে আমরা বুঝতে পারলাম বা যেটা জানতে পারলাম সেটি কার ওপর বা কোন তথ্যের ওপর নির্ভর করছে বা ডিপেন্ড করছে। আমরা এখানে বলতে পারি যে হিসাব নিকাশের নীতি বলতে যেই তথ্যের ওপর নির্ভর করছে সেটি বলতে বোঝায় যে সেই নির্দিষ্ট নীতিমালা এবং নীতিগুলি যা কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন এবং হিসাব পরিচালনা করার সময় অনুসরণ করা হয়। এই নীতিগুলি হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এগুলি প্রতিষ্ঠানের আর্থিক তথ্যের নির্ভরযোগ্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সাহায্য করে। তো কিছু গুরুত্বপূর্ণ হিসাব নিকাশের নীতি হিসেবে আমরা বলতে পারি এখানে সংরক্ষণ মানে বিচক্ষণতা। তো এই হিসেবে আমরা এখানে কি বলতে পারি? এই নীতি অনুসারে যখন আর্থিক বিবৃতি প্রস্তুত করা হয় তখন সম্ভাব্য ক্ষতির কথা মাথায় রাখতে হবে, কিন্তু প্রত্যাশিত লাভ বা মুনাফা তখনই গণনা করা হবে যখন তা নিশ্চিত হবে। এটি ঝুঁকি মোকাবিলার জন্য একটি সাবধানতামূলক নীতি। সামঞ্জস্যতা। এই নীতি অনুসারে একবার একটি হিসাব নিকাশের পদ্ধতি গ্রহণ করা হলে তা পরবর্তী বছরগুলিতেও প্রয়োগ করা উচিত যাতে প্রতিষ্ঠানের আর্থিক তথ্যের তুলনা করা সহজ হয়। তো আমরা এখানে এটাও বলতে পারি যে সময়োপযোগিতা হিসেবে যে আর্থিক বিবৃতিতে প্রদত্ত তথ্য সময় মতো সরবরাহ করতে হবে যাতে তা প্রাসঙ্গিক এবং ব্যবহারযোগ্য থাকে। দেরিতে সরবরাহ করা তথ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য ব্যবহারকারীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। তো এখানে সম্পূর্ণতা হিসেবে আমরা বলতে পারি যে এই হিসেবে যে হিসাব বিজ্ঞানের সমস্ত প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। কোনো তথ্য গোপন বা বাদ দেওয়া যাবে না, কারণ এটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার ভুল চিত্র প্রদান করতে পারে। তো নির্ভরযোগ্যতা হিসেবে আমরা বলতে পারি আর্থিক বিবৃতিতে প্রদত্ত সমস্ত তথ্য অবশ্যই নির্ভরযোগ্য এবং সঠিক হতে হবে। এটি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তো সেই হিসেবে আমরা এখানে বলতে পারি যে এই যে ভূমিকা সম্পর্কে যে ডিটেলসটি এখানে দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে আমরা এটাও বলতে পারি যে হিসাব
নিকাশের নীতি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় একটি সংস্থার আর্থিক লেনদেন, হিসাব ব্যবস্থার নির্দিষ্ট নীতিমালা বা নিয়মকানুন। তো এই নীতিগুলি সংস্থার আর্থিক প্রতিবেদন, ব্যালেন্স শিট, লাভ ক্ষতির হিসাব ইত্যাদি তৈরির জন্য অনুসরণ করা হয়। তো এর মূল উদ্দেশ্য বা এর মূল মেন অবজেক্টিভ হিসেবে কি বলতে পারি, যে আর্থিক তথ্যের সঠিকতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা এবং সংস্থার আর্থিক অবস্থার একটি পরিষ্কার ও সুনির্দিষ্ট চিত্র প্রদান করা। তো এই নীতিগুলো সাধারণত আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিং মান মানে IFRS বা সাধারণতভাবে গৃহীত হিসাব নীতি মানে GAAP মানে গ্যাপ অনুসারে প্রণীত হয় এবং তা মেনে চলা বাধ্যতামূলক। তো আমরা এখানে হিসাব নিকাশের নীতি হিসেবে যে সংরক্ষণ বা বিচক্ষণতা বলতে যেটা বুঝবো সেটাই হচ্ছে যে সংরক্ষণ বিচক্ষণতা হিসেবে আমরা এটা বুঝতে পারি যে নীতি হিসাব নিকাশের একটি গুরুত্বপূর্ণ নীতি হিসাবে বিবেচিত হয়। তো এর মূল উদ্দেশ্য কি হতে পারে? মূল উদ্দেশ্য হলো যে সংস্থার আর্থিক লেনদেন এবং হিসাব ব্যবস্থায় ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতি বা ঝুঁকি সম্পর্কে পূর্বাভাস দেওয়া এবং সেই অনুযায়ী সাবধানতা অবলম্বন করা। তো এই নীতি অনুসারে ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতি বা ব্যয়ের হিসাব প্রাক্কলন করা হয়, কিন্তু ভবিষ্যতে সম্ভাব্য আয় বা মুনাফা তখনই গণনা করা হয় যখন তা প্রায় নিশ্চিত হয়। তো এর মাধ্যমে সংস্থার আর্থিক অবস্থার সঠিক ও নির্ভরযোগ্য চিত্র তুলে ধরা হয়, যা বিনিয়োগকারী, ঋণদাতা এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তো এই যে নির্দিষ্ট তথ্যটি এখানে মেনটেন করা আছে বা এই যে নির্দিষ্ট তথ্যটি এখানে মেনশন করা আছে বা সুন্দরভাবে এখানে মেনটেন করা রয়েছে, সেটি কেন করা রয়েছে বা এর বিষয়বস্তুটি কি হতে পারে বা এর সামারি কি হতে পারে। তো এই যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেই হিসেবে আমরা বলতে পারি যে ব্যবসায়িক এন্টারপ্রাইজের লেনদেনগুলি ব্যবসায়িক ভাষায় রেকর্ড করা হয়, যা হিসাব বিজ্ঞানের মাধ্যমে পরিচালিত হয়। তো পুরো হিসাব বিজ্ঞান ব্যবস্থা নির্দিষ্ট নীতিমালা এবং নিয়মাবলীর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো হিসাব বিজ্ঞান সার্বজনীন নীতির ভিত্তিতে পরিচালিত হয়, যা নির্দিষ্ট ধারণা এবং নিয়মাবলীর অধীনে কার্যকর করা হয়। তো পরিবর্তিত হিসাব রক্ষণ নীতিমালার প্রচলন হিসেবে আমরা কি বলতে পারি, হিসাব রক্ষণ নীতিমালার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট নীতি রয়েছে যা একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবৃতি তৈরির সময় অনুসরণ করা হয়। তো এর সংরক্ষণ বা বিচক্ষণতা হিসেবে আমরা বলতে পারি যে রক্ষণশীলতা নীতিমালার অধীনে আর্থিক বিবৃতি প্রস্তুত করার সময় সমস্ত সম্ভাব্য ক্ষতির কথা বিবেচনা করা উচিত, তবে প্রত্যাশিত লাভ বা মুনাফা তখনই অন্তর্ভুক্ত করা উচিত যখন তা নিশ্চিত হয়। এর মাধ্যমে ভবিষ্যতে ঝুঁকি মোকাবিলার প্রতিষ্ঠানটি সুরক্ষিত থাকে। তো সামঞ্জস্যতা হিসেবে বলতে পারি একটি ব্যবসার বিভিন্ন বছরের ফলাফল তুলনা করার জন্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই অ্যাকাউন্টিং নীতি পরবর্তী বছরগুলিতে প্রয়োগ করা উচিত, বা এটি আর্থিক বিবৃতির বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ করা হিসেবেও সাহায্য করে বা সাহায্য করতে পারে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে সময়োপযোগিতা হিসেবে যে আর্থিক বিবৃতিতে তথ্য এবং সেই তথ্য অবশ্যই নির্ভরযোগ্য এবং প্রাসঙ্গিক হতে হবে, এবং এই তথ্য যদি সময় মতো সরবরাহ না করা হয় তাহলে ব্যবস্থাপনা এবং ব্যবহারকারীরা যথাযথ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে না। তো সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে বা ডিটেলসটি পড়ে আমরা এটাই জানতে পারলাম। এরপরে আমরা যাবো এর পরবর্তী স্লাইড বা পরবর্তী ডিসকাশনে। এই নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেটি হচ্ছে অ্যাকাউন্টিং মান, ভূমিকা। প্রথমে আমরা এই নির্দিষ্ট তথ্যটি যে এখানে মেনশন করা আছে বা যা এখানে মেনশন করা আছে সেই ডিটেলসটি পড়ব। ভূমিকা: গ্রাহক, বিনিয়োগকারী, মালিকদের স্বার্থের জন্য একটি কোম্পানির আর্থিক বিবরণী স্বচ্ছ, সঠিকভাবে প্রকাশ করা, সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য হওয়া আবশ্যক।
এই উদ্দেশ্যে অ্যাকাউন্টিং মানগুলি ভারতে ICAI দ্বারা তৈরি করা হয়েছে। তো অ্যাকাউন্টিং মান যে ভূমিকা হিসেবে যে নির্দিষ্ট তথ্যটি এখানে দেওয়া রয়েছে সেটি পড়ে আমরা কি বুঝতে পারলাম বা সেটি পড়ে আমরা কি জানতে পারলাম। অ্যাকাউন্টিং মান হলো নির্দিষ্ট নিয়মাবলী এবং নীতিমালা যা অ্যাকাউন্টিং প্র্যাকটিসে অনুসরণ করা হয়। তো এই মানগুলির সংস্থাগুলির আর্থিক বিবরণী তৈরির সময় একটি সাধারণ কাঠামো প্রদান করে এবং আর্থিক তথ্যের সঠিকতা, স্বচ্ছতা এবং তুলনামূলকতা নিশ্চিত করে। তো অ্যাকাউন্টিং মানের কিছু গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক অ্যাকাউন্টিং মান মানে IAS ও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান মানে IFRS। তো আন্তর্জাতিকভাবে অ্যাকাউন্টিং মানগুলির ক্ষেত্রে IAS এবং IFRS অনুসরণ করা হয়। তো IFRS হলো IAS এর উন্নত সংস্করণ যা ব্যবসায়িক সংস্থাগুলির আর্থিক প্রতিবেদন তৈরিতে বৈশ্বিক মান নির্ধারণ করে। তো IFRS এ বেশ কিছু নিয়ম ও নীতিমালা রয়েছে যা আর্থিক বিবৃতি তৈরির সময় অনুসরণ করতে হয়। তো সাধারণভাবে গৃহীত হিসাব নীতি মানে GAAP মানে গ্যাপ হিসেবে আমরা এখানে কি বলতে পারি, মানে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস হিসেবে আমরা বলতে পারি যে এটি হলো যুক্তরাষ্ট্রের অনুসরণ করা অ্যাকাউন্টিংয়ের মান যা দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলির জন্য বিভিন্ন নিয়ম এবং নীতিমালা প্রদান করে। তো গ্যাপ এর মূল লক্ষ্য বা মেন অবজেক্টিভ হলো আর্থিক বিবৃতি তৈরির ক্ষেত্রে সমতা এবং নির্ভুলতা নিশ্চিতকরণ করা। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এর সম্পূর্ণতা ও নির্ভুলতা হিসেবে যে অ্যাকাউন্টিং মানগুলি প্রতিষ্ঠানের সমস্ত লেনদেন সঠিকভাবে রেকর্ড করার নির্দেশ দেয় যাতে আর্থিক বিবরণীগুলি সম্পূর্ণ এবং নির্ভুল হয়। এতে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা ও কার্যকলাপের প্রকৃত চিত্র ফুটে ওঠে। স্বচ্ছতা ও প্রকাশ হিসেবে বলতে পারি যে অ্যাকাউন্টিং মানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো আর্থিক বিবরণীতে সমস্ত প্রাসঙ্গিক তথ্যের স্বচ্ছতা নিশ্চিতকরণ করা এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা। এটি বিনিয়োগকারী, ঋণদাতা এবং অন্যান্য ব্যবহারকারীদের জন্য সঠিক তথ্য সরবরাহে সহায়ক হয়। তো এর তুলনামূলকতা হিসেবে আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং মানগুলির বিভিন্ন সময়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তুলনা করার সুযোগ দেয় যা আর্থিক তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে প্রক্রিয়াকে সহজ করে তোলে। তো অ্যাকাউন্টিং মানে এখানে গুরুত্ব হিসেবে বলতে পারি বিশ্বব্যাপী মান অনুসরণ, মানে অ্যাকাউন্টিং মানগুলি সংস্থাগুলিকে তাদের আর্থিক বিবরণীগুলি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করতে সহায়তা করে যা বৈশ্বিকভাবে স্বীকৃত হয়। তো বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা, এখানে আমরা কি বলতে পারি যে অ্যাকাউন্টিং মানগুলি আর্থিক তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা বাড়ায় বা ইনক্রিজ করে যা বিনিয়োগকারী এবং অন্যান্য পক্ষগুলির জন্য একটি মজবুত বা স্ট্রং ভিত্তি তৈরি করে। তো সঠিক সিদ্ধান্ত গ্রহণ হিসেবে বলতে পারি যে অ্যাকাউন্টিং মানগুলি নিশ্চিত করে যে ব্যবস্থাপনা ও অন্যান্য ব্যবহারকারীরা সঠিক ও সময়োপযোগী তথ্যের উপর ভিত্তি করে এবং সেই ভিত্তি করার উপরে তারা সিদ্ধান্তও নিতে পারে। তো সেই হিসেবে বলতে পারি যে এইসব মানের মাধ্যমে অ্যাকাউন্টিং প্রক্রিয়া আরও সংগঠিত ও দক্ষ হয় যা আর্থিক ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে নির্দিষ্ট অ্যাকাউন্টিং মান হিসেবে আমরা এটা বুঝতে পারলাম। তো এই যে নির্দিষ্ট তথ্যটি যে ভূমিকা হিসেবে এখানে মেনশন করা আছে, তো সেই হিসেবে আমরা কী বুঝলাম যে গ্রাহক, বিনিয়োগকারী এবং মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য একটি কোম্পানির আর্থিক বিবরণী অবশ্যই স্বচ্ছ, সঠিকভাবে প্রকাশিত, সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য হতে হবে। এই লক্ষ্য অর্জনের জন্য অ্যাকাউন্টিং মানগুলির প্রয়োজনীয়তা অপরিসীম। ভারতে অ্যাকাউন্টিং মানগুলি তৈরি ও পরিচালনা করে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া মানে ICAI এই মানগুলি অনুসরণ করে কোম্পানিগুলো তাদের আর্থিক বিবরণী তৈরি করে যা আন্তর্জাতিক এবং স্থানীয় বিনিয়োগকারীদের জন্য গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য। তো ICAI
কর্তৃক নির্ধারিত এই অ্যাকাউন্টিং মানগুলি ভারতের আর্থিক প্রতিবেদনগুলির স্বচ্ছতা, সামঞ্জস্য এবং নির্ভুলতা নিশ্চিত করতে সহায়ক হয়। তো এর ফলে বিনিয়োগকারীরা এবং অন্যান্য স্টেক হোল্ডাররা কোম্পানির আর্থিক অবস্থার উপর ভিত্তি করে সঠিক এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিতে পারেন। তো সংক্ষেপে আমরা বলতে পারি যে স্বচ্ছতা হিসেবে যে আর্থিক বিবরণী প্রকাশের ক্ষেত্রে সব তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়। সঠিকতা হিসেবে বলতে পারি আর্থিক বিবরণীগুলি নির্ভুল ও যথাযথ তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়। এবং সামঞ্জস্য, বিভিন্ন সময়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক বিবরণীগুলির মধ্যে তুলনা করা সহজ হয়। এবার নির্ভরযোগ্যতা মানে প্রকাশিত তথ্য বিনিয়োগকারী ও অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য নির্ভরযোগ্য হয়। তো এটা নিশ্চিত করে যে সংস্থাগুলি তাদের আর্থিক বিবরণী সঠিকভাবে এবং নির্ভরযোগ্যভাবে প্রস্তুত করে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় এবং আর্থিক স্থিতিশীলতায় অবদান রাখে। তো এই নির্দিষ্ট স্লাইডটি পরে আমরা এটা জানতে পারলাম। এবার আমরা জানতে পারবো যে ভারতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হিসেবে যে তথ্যটি খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়। তার জন্য আমরা যাব এর পরবর্তী স্লাইডে। এখানে কি মেনশন করা আছে? ভারতের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। প্রথমে যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা রয়েছে সেটা আগে আমরা পড়ব। এই বিবৃতিটি আর্থিক বিবৃতি প্রস্তুত এবং উপস্থাপনের সময় অনুসরণ করা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং নীতিগুলি প্রকাশের সাথে সম্পর্কিত। আর্থিক বিবৃতি তৈরি এবং উপস্থাপনের সময় অনুসরণ করা কিছু অ্যাকাউন্টিং নীতির প্রকাশ কিছু ক্ষেত্রে আইন দ্বারা প্রয়োজনীয়। দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া এটি দ্বারা জারি করা বিবৃতিতে কিছু অ্যাকাউন্টিং নীতি প্রকাশের সুপারিশ করেছে, যেমন বৈদেশিক মুদ্রা আইটেমগুলির ক্ষেত্রে অনুবাদ নীতিগুলি। এই নির্দিষ্ট স্লাইডটি পরে আমরা এটাই বুঝতে পারলাম বা এটা আমরা জানতে পারলাম যে ভারতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হিসেবে যে এই নির্দিষ্ট টার্মটি আমরা বলতে পারি যে হিসাব মান হলো নির্দিষ্ট নিয়মাবলী এবং নীতিমালা যা সংস্থাগুলির আর্থিক বিবরণী তৈরির সময় অনুসরণ করতে হয়। তো ভারতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা হিসাব মান এই যে নির্দিষ্ট এই দুটি টার্মকে আমরা বলতে পারি এটি একটি নির্দিষ্ট নিয়মাবলী। তো ভারতের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে আমরা হিসাব মান হিসেবেও আমরা একটি নির্দিষ্ট নিয়মাবলী হিসেবে চিহ্নিত করতে পারি। তো এই স্ট্যান্ডার্ডগুলি দেশের অর্থনৈতিক পরিবেশে প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে বা প্রিপেয়ার করা হয়েছে। তো ভারতের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলি নির্ধারণ এবং পরিচালনা করে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া মানে ICAI। তো ভারতের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মূল দিকগুলি হলো সামঞ্জস্যপূর্ণ মান মানে ভারতে ব্যবহৃত অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলি আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান মানে IFRS এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি নিশ্চিত করে যে ভারতের কোম্পানিগুলি বিশ্বব্যাপী মান অনুযায়ী তাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারে, যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য হয়। তো আর্থিক বিবৃতি প্রস্তুতি হিসেবে আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলি নিশ্চিত করে যে সংস্থাগুলির আর্থিক বিবরণী সঠিকভাবে এবং নির্ভুলভাবে প্রস্তুত করা হয়েছে। এতে কোম্পানির সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মুনাফা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। তো বৈধতা ও নির্ভরযোগ্যতা হিসেবে বলতে পারে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলি অনুসরণ করার ফলে সংস্থাগুলির আর্থিক বিবরণীগুলির বৈধতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত হয়। এটি বিনিয়োগকারী, ঋণদাতা এবং অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য বিশ্বাসযোগ্য তথ্য সরবরাহ করে। তো স্বচ্ছতা ও প্রকাশ হিসেবে আমরা বলতে পারি এই স্ট্যান্ডার্ডগুলি নিশ্চিত করে যে আর্থিক বিবরণীতে সব প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রকাশ করা হয়েছে, যা সংস্থার আর্থিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে। তো ভারতে কিছু গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হিসেবে বলতে পারি AS1 মানে ডিসক্লোজার অফ অ্যাকাউন্টিং পলিসি মানে হিসাব নীতির প্রকাশ করা। তারপর AS2 ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি বা ইনভেন্টারিজ যেখানে ইনভেন্টারি মূল্যায়ন হিসেবে বলতে পারি। AS3
ক্যাশ ফ্লো স্টেটমেন্টস মানে নগদ প্রবাহ বিবৃতি। AS10 মানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট মানে সম্পত্তি উদ্ভিদ এবং যন্ত্রপাতি। AS15 মানে এমপ্লয়িজ বেনিফিটস মানে কর্মচারী সুবিধা। AS22 মানে অ্যাকাউন্টিং ফর ট্যাক্সেস অন ইনকাম মানে আয়ের উপর করের জন্য হিসাব রক্ষণ। এরপরে ভারতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের গুরুত্ব হিসেবে বলতে পারি সঠিক আর্থিক রিপোর্টিং মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলি নিশ্চিত করে যে সংস্থাগুলি তাদের আর্থিক বিবরণী সঠিকভাবে বা নির্ভুলভাবে প্রস্তুত করেছে। তো বিনিয়োগকারীদের আস্থা হিসেবে বলতে পারি মানসম্মত আর্থিক বিবরণী বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় এবং বিনিয়োগের জন্য তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তো আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলি নিশ্চিত করে যে ভারতীয় সংস্থাগুলি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলকভাবে কার্যকরী হতে পারে। আইনগত সমর্থন মানে ভারতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলি আইনি বাধ্যবাধকতার সাথে সংযুক্ত যা নিশ্চিত করে যে সমস্ত সংস্থাগুলি নির্ধারিত মান অনুসরণ করছে। তো ভারতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলি আর্থিক পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংস্থাগুলি সঠিক নির্ভরযোগ্য এবং স্বচ্ছ আর্থিক বিবরণী প্রদান নিশ্চিতকরণও করে। তো এই তথ্যটি পড়ে আমরা এটাই বুঝতে পারলাম এবং এটাই জানতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা রয়েছে অ্যাকাউন্টিং সমীকরণ এবং অ্যাকাউন্টিং চক্র ভূমিকা। যেমন আগে আলোচনা করা হয়েছে অ্যাকাউন্টিং হলো আর্থিক প্রকৃতির ব্যবসায়িক লেনদেনগুলিকে রেকর্ডিং শ্রেণী বিভাগ এবং সংক্ষিপ্ত করার শিল্প। অ্যাকাউন্টিং জার্নালের রেকর্ডিং প্রক্রিয়ার অধীনে এবং সাবসিডিয়ারি বইগুলি রক্ষণাবেক্ষণ করা হয়। লেনদেনের শ্রেণী বিভাগের অধীনে খাতাটি রক্ষণাবেক্ষণ করা হয় যখন সংক্ষিপ্ত প্রক্রিয়া ট্রায়াল ব্যালেন্স এবং চূড়ান্ত অ্যাকাউন্টিং মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়। তো এই নির্দিষ্ট তথ্যটি যেটি এইখানে নির্দিষ্টভাবে মেনশন করা হয়েছে সেই নির্দিষ্ট স্লাইডের তথ্যটি আগে আমরা পড়ে নিলাম। এরপরে আমরা বুঝবো এই তথ্যটির মূল উদ্দেশ্য এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই তথ্যটি পড়ে আমরা কি বুঝতে পারলাম? এই তথ্যটি পড়ে আমরা বুঝতে পারলাম যে এই নির্দিষ্ট যে টার্মটি এখানে মেনশন করা রয়েছে সেই টার্মটি হিসেবে আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং সমীকরণ এবং অ্যাকাউন্টিং চক্র হিসেবে যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেই হিসেবে যে অ্যাকাউন্টিং সমীকরণ হিসেবে আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং সমীকরণটি অ্যাকাউন্টিংয়ের মৌলিক নীতি যা একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে। এটি সম্পদ দায় এবং মালিকের ইকুইটির মধ্যে সম্পর্ক নির্দেশিত করে বা নির্দেশ করে। তো অ্যাকাউন্টিং সমীকরণ হিসেবে বলতে পারি অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো সমীকরণের ব্যাখ্যা হিসেবে বলতে পারি সম্পদ মানে অ্যাসেট। সম্পদ হলো মানে অ্যাসেট হলো সেই সমস্ত বস্তু বা সম্পত্তি যা একটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে এবং যার থেকে ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধাও পাওয়া যাবে বা পাওয়া যেতে পারে। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নগদ অর্থ, জমি, যন্ত্রপাতি, ইনভেন্টারি ইত্যাদি। এরপর দায় মানে লায়াবিলিটিস। দায় হলো মানে লায়াবিলিটিস হলো প্রতিষ্ঠানটির অন্যদের প্রতি ঋণ বা বাধ্যবাধকতা। এটি সেই সমস্ত পরিমাণ যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে প্রদান করতে হবে। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্যাংক ঋণ, সরবরাহকারীদের পরিশোধযোগ্য বিল ইত্যাদি। এরপরে ওনার্স ইকুইটি মানে মালিকের ইকুইটি। এটি হলো প্রতিষ্ঠানটির মালিকের বিনিয়োগ ও লাভের উপর ভিত্তি করে মালিকানা সত্ত্ব। তো অ্যাকাউন্টিং চক্র হিসেবে আমরা কি বলতে পারি? এটি হলো একটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলিকে সঠিকভাবে রেকর্ড করার প্রক্রিয়া। এটি একটি সম্পূর্ণ চক্রের মাধ্যমে আর্থিক বিবৃতি তৈরি করে। তো অ্যাকাউন্টিং চক্রের ধাপ সমূহ হিসেবে বলতে পারি লেনদেন চিহ্নিতকরণ মানে আইডেন্টিফাইং দ্য ট্রানজ্যাকশনস। আর্থিক লেনদেনগুলি শনাক্ত করা এবং নির্ধারণ করা হয় যে কোনো লেনদেনগুলি রেকর্ড করা হবে। তো জার্নালের লিপিবদ্ধকরণ হিসেবে বলতে পারি জার্নালাইজিং
যেখানে সমস্ত শনাক্তকৃত লেনদেনগুলি জার্নালে লিপিবদ্ধ করা হয়, এটি ডেবিট ও ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ করা হয়। তো লেজারে পোস্টিং মানে পোস্টিং টু লেজার হিসেবে বলতে পারি জার্নালে লিপিবদ্ধকৃত লেনদেনগুলি লেজার অ্যাকাউন্ট পোস্ট করা হয়। এতে পৃথক অ্যাকাউন্টে ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স দেখা যায়। সমন্বয় মানে অ্যাডজাস্টিং এন্ট্রিস, আর্থিক বিবৃতি তৈরি করার আগে আয় এবং ব্যয়ের সমন্বয় করা হয়। সমন্বয় এন্ট্রিগুলি প্রস্তুত করা হয় যাতে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা দেখা যায়। তো ট্রায়াল ব্যালেন্সের প্রস্তুতি মানে প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স বলতে পারি যে সমন্বয়ের পর সমস্ত অ্যাকাউন্টিংয়ের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স একটি ট্রায়াল ব্যালেন্সের তালিকাভুক্ত করা হয় যা আর্থিক বিবৃতি তৈরির ভিত্তি। তো আর্থিক বিবরণী প্রস্তুতি মানে প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে বলতে পারি কি যে ট্রায়াল ব্যালেন্সের উপর ভিত্তি করে আয় বিবরণী, ব্যালেন্স শিট এবং নগদ প্রবাহ বিবৃতি তৈরি করা হয়। তো এখানে বলতে পারি যে ক্লোজিং এন্ট্রিস হিসেবে যে অ্যাকাউন্টিং চক্র শেষে বন্ধকরণ এন্ট্রি করা হয়, মানে ক্লোজিং এন্ট্রিস করা হয় যা আয় ও ব্যয় অ্যাকাউন্টিংকে বন্ধ করে বা ক্লোজ করে এবং সেগুলি মালিকের ইকুইটিতে স্থানান্তরিত করা হয় বা স্থানান্তর করে। তো পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স হিসেবে বলতে পারি আমরা বন্ধকরণ এন্ট্রি করার পর পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স প্রস্তুতি করা হয় যাতে দেখা যায় যে সব স্থায়ী অ্যাকাউন্টগুলি সঠিক আছে কি না। তো প্রত্যাবর্তন মানে রিভার্সিং এন্ট্রিস হিসেবে বলতে পারি যে কোনো প্রয়োজনীয় সমন্বয় বা ভুল সংশোধনের জন্য পরবর্তী অ্যাকাউন্টিং সময়কালের শুরুতে রিভার্সিং এন্ট্রি তৈরি করা হয়। এই অ্যাকাউন্টিং চক্রের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার আর্থিক লেনদেন সঠিকভাবে রেকর্ড করে এবং সঠিক আর্থিক বিবরণী প্রস্তুত করে যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সঠিক চিত্রও প্রদান করে। তো এখানে আমরা বলতে পারি যে এই তথ্যটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং এরপরে আমরা বুঝতে পারবো হিসাব চক্র হিসেবে। তো তার জন্য আমরা যাব এর পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে, হিসাব চক্র। প্রথমে আমরা যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেই তথ্যটি পড়বই নির্দিষ্ট স্লাইডে। জার্নাল প্রস্তুত করা। জার্নাল হলো মূল এন্ট্রির বই যেখানে লেনদেনগুলি প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল আর্থিক রেকর্ডের অংশ হয়ে ওঠে। আমরা জার্নাল এন্ট্রি করি যা একটি লেনদেনের দ্বারা প্রভাবিত অ্যাকাউন্টগুলি এবং জড়িত অর্থের পরিমাণ নির্দিষ্ট করে। এরপর পোস্ট ক্লোজিং এন্ট্রি হলো সেই এন্ট্রি যা আমরা অস্থায়ী অ্যাকাউন্ট, ব্যয় এবং রাজস্ব অ্যাকাউন্ট বন্ধ করার জন্য করি। ম্যানুয়াল সিস্টেমে প্রতিটি ক্লোজিং এন্ট্রি পৃথকভাবে করতে হয়েছিল। তো এখানে আমরা এটাও বলতে পারি যে কম্পিউটারাইজড সিস্টেমে একটি একক কমান্ড বই বন্ধ করে দেয়। তো আর্থিক বিবৃতি প্রস্তুত করে, এর মানে কি শেষ ধাপের মধ্যে রয়েছে ট্রেডিং এবং লাভ ও লস এসি এবং খোলা ও বন্ধ করা ব্যালেন্স শিট প্রস্তুত করা। তো এই নির্দিষ্ট তথ্যটিও পড়ে আমরা কি বুঝতে পারলাম, এই নির্দিষ্ট তথ্যটি পড়েও আমরা বুঝতে পারলাম যে হিসাব চক্র হিসেবে আমরা এটা বুঝতে পারলাম যে হিসাব চক্র বা অ্যাকাউন্টিং চক্র হলো একটি সম্পূর্ণ প্রক্রিয়া যার মাধ্যমে সংস্থাগুলি তাদের আর্থিক লেনদেনগুলির রেকর্ড শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত করে। এই প্রক্রিয়াটি সংস্থার আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য অপরিহার্য। তো হিসাব চক্রের ধাপ সমূহ হিসেবে বলতে পারি লেনদেন চিহ্নিতকরণ, আইডেন্টিফাইং দ্য ট্রানজ্যাকশনস। প্রথম ধাপে সংস্থা তার সমস্ত আর্থিক লেনদেনগুলি চিহ্নিত করে। এটি প্রতিটি লেনদেনের প্রামাণিক নথি যেমন চালান, রসিদ, ভাউচার ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়। এরপর জার্নালে লিপিবদ্ধকরণ মানে জার্নালাইজিং। চিহ্নিত লেনদেনগুলি জার্নালে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ করা হয় যা ডাবল এন্ট্রি সিস্টেমের ভিত্তিতে। লেজারে পোস্টিং মানে পোস্টিং টু লেজার। জার্নাল এবং প্রতিটি লেনদেনকে লেজার অ্যাকাউন্টে পোস্ট করা হয়। লেজার হলো প্রতিটি পৃথক অ্যাকাউন্টের জন্য একটি আলাদা খাতা যেখানে প্রতিটি
লেনদেনের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স সংরক্ষিত হয়। তো ট্রায়াল ব্যালেন্স প্রস্তুতি হিসেবে বলতে পারি প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স। সমস্ত লেজার অ্যাকাউন্টিংয়ের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সের একটি তালিকা তৈরি করা হয় যা ট্রায়াল ব্যালেন্স নামে পরিচিত। এটি আর্থিক বিবরণী তৈরির আগে তৈরি করা হয় এবং হিসাবের সঠিকতা যাচাই করতে সহায়ক হয়। তো সমন্বয় মানে অ্যাডজাস্টিং এন্ট্রিস হিসেবে কি বলতে পারি, প্রয়োজনে সমন্বয় এন্ট্রি তৈরি করা হয় যাতে আয় ও ব্যয় সঠিক হিসাব নিশ্চিত করা যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অর্জিত কিন্তু অনাদায়ী আয় বা পূর্বে প্রদত্ত খরচের ক্ষেত্রে সমন্বয় এন্ট্রি করা হয়। তো আর্থিক বিবরণী প্রস্তুতি মানে প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হিসেবে বলতে পারি ট্রায়াল ব্যালেন্স এবং সমন্বয় এন্ট্রির ভিত্তিতে বিভিন্ন আর্থিক বিবরণী যেমন আয় বিবরণী, ব্যালেন্স শিট এবং নগদ প্রবাহ বিবৃতি তৈরি করা হয়। এরপরে ক্লোজিং এন্ট্রিস হিসেবে আমরা বলতে পারি কি যে হিসাব চক্রের শেষে বন্ধকরণ এন্ট্রি তৈরি করা হয় যাতে আয় ও ব্যয়ের অ্যাকাউন্টগুলি বন্ধ হয় বা বন্ধ হয়ে যায় এবং সেগুলি মালিকের ইকুইটিতে স্থানান্তরিত করা হয়। এরপর পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স হিসেবে বলতে পারি বন্ধ করার এন্ট্রির পর পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয় যাতে সমস্ত স্থায়ী অ্যাকাউন্টের সঠিকতা নিশ্চিতকরণ করা হয় বা করা যেতে পারে। এরপরে রিভার্সিং এন্ট্রিস মানে কোনো প্রয়োজনীয় সমন্বয় বা ভুল সংশোধনের জন্য পরবর্তী অ্যাকাউন্টিং সময়কালের শুরুতে রিভার্সিং এন্ট্রি তৈরি করা হয়। তো আমরা এখানে সার সংক্ষেপ হিসেবে কি বলতে পারি যে হিসাব চক্রের মাধ্যমে একটি সংস্থা তার আর্থিক লেনদেনগুলিকে সঠিকভাবে রেকর্ড শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত করে যা শেষ পর্যন্ত আর্থিক বিবরণী তৈরি করতে সহায়ক হয়। এটি সংস্থার আর্থিক অবস্থার সঠিক চিত্র প্রদান করে এবং ব্যবস্থাপনা, বিনিয়োগকারী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তো হিসাব চক্র এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা এটাই বুঝতে পারলাম এবং এটাই জানতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে বা এর পরবর্তী ডিসকাশন পার্টে। পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা রয়েছে জার্নাল, লেজার এবং ব্যালেন্সিংয়ের প্রস্তুতি। প্রথমে আমরা যে নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি দেওয়া আছে সেটি আগে আমরা পড়ব। ভূমিকার আন্ডারে এখানে কি মেনশন করা আছে, এখানে মেনশন করা আছে জার্নাল হলো অ্যাকাউন্টের একটি বই যাতে সারাদিনের ব্যবসায়িক লেনদেনগুলি একটি কালানুক্রমিক ক্রমে অর্থাৎ তাদের সংগঠনের ক্রমে রেকর্ড করা হয়। একটি জার্নালে রেকর্ড করা লেনদেনগুলি এন্ট্রি হিসেবে পরিচিত বা হিসাবে পরিচিত। এটি এমন একটি বই যেখানে প্রথমবার লেনদেন রেকর্ড করা হয়। জার্নালটি বুক অফ অরিজিনাল রেকর্ড বা বুক অফ প্রাইমারি এন্ট্রি নামেও পরিচিত। অ্যাকাউন্টিং প্রক্রিয়া এখানে থামে না, লেনদেনগুলি কালানুক্রমিক ক্রমে বইয়ের সংখ্যায় লিপিবদ্ধ করা হয়। এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা কি বুঝতে পারলাম বা কি জানতে পারলাম? এটাই জানতে পারলাম যে এই যে তথ্যটি এখানে মেনশন করা আছে ভূমিকা হিসেবে, সেই তথ্যটি পড়ার পরে আমরা এটা বুঝতে পারলাম যে জার্নাল, লেজার এবং ব্যালেন্সিংয়ের প্রস্তুতি হিসেবে আমরা এটা বুঝতে পারলাম বা এটা জানতে পারলাম যে ভূমিকা হিসেবে জার্নাল হলো একটি অ্যাকাউন্টিংয়ের বই যেখানে ব্যবসায়িক লেনদেনগুলি তাদের সংগঠনের ক্রমে অর্থাৎ কালানুক্রমিক ক্রমে রেকর্ড করা হয়। একে বুক অফ অরিজিনাল রেকর্ড বা বুক অফ প্রাইমারি এন্ট্রি হিসেবেও বলা যেতে পারে। তো এন্ট্রি হিসেবে আমরা এখানে কিভাবে বলতে পারি, জার্নালে রেকর্ড করা প্রতিটি লেনদেনকে এন্ট্রি বলা হয় বা এন্ট্রি হিসেবে চিহ্নিত করা হয়। অ্যাকাউন্টিং প্রক্রিয়া হিসেবে কি বলতে পারি, জার্নাল একটি প্রাথমিক রেকর্ডিং মাধ্যম হলেও এখানে অ্যাকাউন্টিং প্রক্রিয়া থেমে থাকে না। লেনদেনগুলি পরবর্তীতে আরও বিস্তারিত এবং শ্রেণীবদ্ধভাবে অন্যান্য অ্যাকাউন্টিং বইয়েও লিপিবদ্ধ করা হয়। তো এই যে নির্দিষ্ট তথ্যটি এখানে দেওয়া রয়েছে সেই হিসেবে আমরা এটাও বলতে পারি যে জার্নাল, লেজার এবং ব্যালেন্সিংয়ের প্রস্তুতি হিসেবে আমরা এটাও বলতে পারি যে এর দ্বারা এটা জানতে পারবো আমরা যে জার্নাল
লেজার এবং ব্যালেন্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি ধাপ মানে প্রতিটি স্টেপ একটি প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন সঠিকভাবে রেকর্ড শ্রেণীবিন্যাস এবং পর্যালোচনা করার জন্য অপরিহার্য। জার্নালের প্রস্তুতি হিসেবে আমরা বলতে পারি যে জার্নাল হলো প্রতিটি লেনদেনের প্রাথমিক রেকর্ড, যেখানে প্রতিটি আর্থিক লেনদেন প্রথমে তারিখ, অ্যাকাউন্ট নাম এবং ডেবিট ও ক্রেডিট সমন্বিত এন্ট্রি আকারে লেখা হয়। তো জার্নাল প্রস্তুতির কিছু স্টেপস থাকে, যেমন লেনদেনের তারিখ মানে প্রতিটি লেনদেনের সঠিক তারিখ লিখতে হবে। অ্যাকাউন্ট নাম মানে দুটি অ্যাকাউন্ট নাম দিতে হবে, একটিতে ডেবিট হবে এবং অন্যটিতে ক্রেডিট হবে। বিবরণ লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে, ডেবিট ও ক্রেডিট। নির্দিষ্ট ডেবিট এবং ক্রেডিট এন্ট্রি করতে হবে। বিবরণ লেখা প্রতিটি জার্নাল এন্ট্রির নিচে বিস্তারিত বিবরণ লিখতে হবে যা প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করে। তো এখানে জার্নাল হিসেবে আমরা এটা বলতে পারি, কিন্তু যদি আমরা ভূমিকা হিসেবে দেখি এবং জার্নাল, লেজার এবং ব্যালেন্সিংয়ের প্রস্তুতি হিসেবে যদি একটি ইন্ট্রোডাকশন আমরা যদি চাই বা ইন্ট্রোডাকশন হিসেবে যদি আমরা বুঝতে চাই নির্দিষ্ট তথ্যটি, তাহলে এখানে আমরা লেজারের ব্যাপারেও বলতে পারি যে লেজার প্রস্তুতি হিসেবেও কিছু ধাপ মেনটেন করা হয়, যা আমরা কিছু পয়েন্ট হিসেবে বলতে পারি। যেমন অ্যাকাউন্ট নির্বাচন মানে জার্নালে থাকা প্রতিটি অ্যাকাউন্ট লেজারে আলাদাভাবে প্রবেশ করতে হয়। ডেবিট ও ক্রেডিট এন্ট্রি স্থানান্তর জার্নাল থেকে ডেবিট ও ক্রেডিট এন্ট্রির পরিমাণ লেজারে স্থানান্তর করতে হবে। এবং ব্যালেন্স নির্ধারণ মানে প্রতিটি লেজার অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য গণনা করে সেই অ্যাকাউন্টের ব্যালেন্স নির্ধারণ করতে হবে। তো লেজার হলো অ্যাকাউন্টের দ্বিতীয় ধাপ, যেখানে প্রতিটি অ্যাকাউন্টের সমস্ত লেনদেন জার্নাল থেকে শ্রেণীবদ্ধ করে স্থানান্তর করা হয়। এবং ব্যালেন্সিংয়ের প্রস্তুতির ধাপ কী হতে পারে? ডেবিট ও ক্রেডিট এন্ট্রি যোগ মানে লেজারে থাকা প্রতিটি অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট এন্ট্রির যোগফল করতে হবে। ব্যালেন্স গণনা ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য হিসেবে ব্যালেন্স নির্ধারণ করতে হবে এবং ব্যালেন্স লিখতে হবে, মানে যদি ডেবিট যোগফল বেশি হয় তাহলে ডেবিট ব্যালেন্স হবে, আর ক্রেডিট যোগফল বেশি হয় তাহলে ক্রেডিট ব্যালেন্স হবে। তো আমরা সংক্ষেপে বলতে পারি জার্নাল হলো লেনদেনের প্রাথমিক রেকর্ড, লেজার হলো অ্যাকাউন্টিংয়ের বা অ্যাকাউন্ট ভিত্তিক শ্রেণীবদ্ধ লেনদেনের তালিকা, ব্যালেন্সিং হলো অ্যাকাউন্টের শেষ ব্যালেন্স নির্ধারণের প্রক্রিয়া। তো এগুলি অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ ধাপ যা একটি প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার সঠিক ধারণা প্রদান করে। এরপরে আমরা যাব পরবর্তী স্লাইডে, যেখানে আমরা কিছু অ্যাডিশনাল ডিটেলসও জানতে পারবো। এই যে তথ্যটি এখানে মেনশন করা হয়েছে বা এখানে যে মেনটেন করা হয়েছে সেই হিসেবে যে অ্যাডিশনাল ইনফরমেশান সেটিও আমরা জানতে পারবো। তো এরপরে আমরা যাব পরবর্তী স্লাইডে। তো পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে? এখানে মেনশন করা আছে যে ব্যবসায়িক লেনদেনের এই ধরনের রেকর্ডিং অ্যাকাউন্টিংয়ের সামান্য উদ্দেশ্য পূরণ করে জার্নাল এন্ট্রি খোলা। 1 বছরের অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স পরের বছরে স্থানান্তর করা হয়। পরের বছরে এই ব্যালেন্সগুলি ওপেনিং ব্যালেন্স হয়ে যায়। খোলার ব্যালেন্স রেকর্ড করার পরে বছরের লেনদেন রেকর্ড করা হয়। খোলার ব্যালেন্স রেকর্ড করার জন্য একটি জার্নাল এন্ট্রি পাস করা হয় যাকে ওপেনিং এন্ট্রি বলা হয়। তো এই নির্দিষ্ট তথ্যটি পড়ে, যেটিকে আমরা অ্যাডিশনাল ইনফরমেশনও বলতে পারি, হিসেবে পড়ে আমরা কি বুঝতে পারলাম বা আমরা কি জানতে পারলাম? ব্যবসায়িক লেনদেন রেকর্ডিংয়ের প্রক্রিয়ায় কিছু মূল বিষয় উল্লেখ করা যেতে পারে, যেটি আমরা কিভাবে উল্লেখ করব? প্রথমত জার্নাল এন্ট্রির দ্বারা, যেখানে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি, যেখানে লেনদেনের প্রথম রেকর্ড করা হয়। প্রতিটি লেনদেনের জন্য একটি জার্নাল এন্ট্রি তৈরি করা হয় যা অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে প্রাথমিক প্রমাণ হিসেবেও কাজ করে। ওপেনিং ব্যালেন্স প্রতিটি নতুন বছরের শুরুতে পূর্ববর্তী বছরের ক্লোজিং ব্যালেন্সগুলি ওপেনিং ব্যালেন্স হিসেবে স্থানান্তরিত হয়। এই ব্যালেন্সগুলি নতুন বছরের জন্য একটি ভিত্তি তৈরি করে যা পরবর্তী বছরের লেনদেনের জন্য প্রয়োজনীয়।
ওপেনিং এন্ট্রি, ওপেনিং ব্যালেন্স রেকর্ড করার জন্য একটি জার্নাল এন্ট্রি তৈরি করা হয়, যা বছরের শুরুতে অ্যাকাউন্টের জন্য একটি প্রাথমিক রেকর্ড হিসেবে কাজ করে। তো এভাবে জার্নাল এন্ট্রি এবং ওপেনিং ব্যালেন্সের মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের প্রাথমিক রেকর্ড নিশ্চিতকরণ করা হয় এবং অ্যাকাউন্টিং প্রক্রিয়া সঠিকভাবে চলতে থাকে। তো এই যে অ্যাডিশনাল ইনফরমেশনটি দেওয়া আছে তার সাহায্যে আমরা এটাই জানতে পারলাম। এরপরে আমরা যাব লেজার সম্পর্কে তথ্য জানার জন্য। পরে কি মেনশন করা আছে? লেজার। প্রথমে আমরা যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেটি আগে আমরা ডিটেলসটি পড়ব। লেজার ঐতিহ্যগত পদ্ধতিতে একটি খাতা সাধারণত আবদ্ধ নোট বই আকারে রাখা হয়। বৃহত্তর ব্যবসায়িক উদ্যোগে একটি একক বইয়ে একটি বড় এবং বৈচিত্র্যময় লেনদেন বজায় রাখা সহজ নয়। এই অসুবিধা কাটিয়ে উঠতে আলগা পাতার বন্ধগুলি আবদ্ধ বইয়ের জায়গা নেয়। আলগা পাতা খাতার অধীনে উপযুক্ত শীট চালু করা হয়। অতিরিক্ত পৃষ্ঠাগুলি যে কোনো পরিমাণে যোগ করা যেতে পারে। সম্পূর্ণ অ্যাকাউন্টটি হ্রাস করা ভলিউম থেকে সরানো যেতে পারে। যে কোনো অ্যাকাউন্ট পুনর্বিন্যাস করা যেতে পারে যাতে উদ্যোগগুলি প্রয়োজন অনুসারে। তো লেজার, এই যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেই তথ্যটি পড়ে আমরা কি বুঝতে পারলাম? আমরা এটাই বুঝতে পারলাম যে লেজার ঐতিহ্যগত প্রস্তুতি হিসেবে বলতে পারি। লেজার সাধারণত একটি আবদ্ধ নোট বই আকারে রাখা হয় যা বিভিন্ন অ্যাকাউন্টের জন্য লেনদেন রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি একক বই যেখানে সমস্ত লেনদেন তালিকাভুক্ত করা হয়। বৃহৎ ব্যবসায়িক উদ্যোগে বড় এবং বৈচিত্র্যময় লেনদেন পরিচালনা করার জন্য একটি একক বই ব্যবহার করা কঠিন হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আলগা পাতার লেজার ব্যবহৃত হয়। তো আলগা পাতা লেজার হিসেবে বলতে পারি এটি একটি ফ্লেক্সিবল পদ্ধতি যা আলগা পাতার মাধ্যমে পরিচালিত হয়। অতিরিক্ত শীট যোগ করা যায়, অ্যাকাউন্ট পুনর্বিন্যাস করা যায় এবং অ্যাকাউন্টের ভলিউম পরিচালনা করা সহজ হয়। এই পদ্ধতির মাধ্যমে একক বইয়ের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সহায়তা হয় এবং ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী লেজারটি কাস্টমাইজও করা যায়। তো লেজার সংজ্ঞা হিসেবে বলতে পারি লেজার একটি অ্যাকাউন্টিং বই যা সমস্ত লেনদেনের সংকলন রাখে এবং প্রতিটি অ্যাকাউন্টের বিস্তারিত রেকর্ড সরবরাহ করে। এটি জার্নালের পরে অ্যাকাউন্টিং প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও কাজ করে। ঐতিহ্যগত লেজার, প্রথাগত লেজার সাধারণত একটি আবদ্ধ নোট বই আকারে থাকে যেখানে সব লেনদেন বিভিন্ন অ্যাকাউন্ট লিপিবদ্ধ করা হয়। এটি একাধিক পৃষ্ঠা নিয়ে গঠিত এবং প্রতিটি অ্যাকাউন্টের জন্য পৃথক পৃষ্ঠা থাকে। তো এরপরে আলগা পাতার লেজার, বড় ব্যবসায়িক উদ্যোগে ব্যবহৃত আলগা পাতার লেজার একটি বেশি নমনীয় ব্যবস্থা। এতে অতিরিক্ত পৃষ্ঠা যোগ করা যায়, অ্যাকাউন্টের ভলিউম বাড়ানো বা কমানো যায় এবং অ্যাকাউন্টগুলো পুনর্বিন্যাস করা যায়। এই পদ্ধতি ব্যবহারে লেজারটি কাস্টমাইজ এবং পরিচালনায় সহজতর হয়। ফাংশন হিসেবে বলতে পারি লেজার মূলত সমস্ত লেনদেন রেকর্ড সংরক্ষণ করে এবং প্রতিটি অ্যাকাউন্টের ব্যালেন্স আপডেট করে রাখে। এটি অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং অন্যান্য আর্থিক রিপোর্ট তৈরির জন্য ভিত্তি হিসেবেও কাজ করে। তো এই তথ্যটি আমরা জানতে পারলাম এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে। এরপরে আমরা যাব পরবর্তী স্লাইডে। এখানে কি মেনশন করা আছে? পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা আছে আলগা শিট আকারে খাতা বজায় রাখার এই পদ্ধতিটিকে আলগা পাতার খাতা বলা হয়, যেটির ব্যাপারে আমরা এই আগের স্লাইড থেকে আমরা জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি। তো এবারে আমরা ব্যালেন্সিংয়ের মূল তথ্যটি জানব। তার আগে আমরা যে তথ্যটি এখানে মেনশন করা আছে ব্যালেন্সিংয়ের আন্ডারে সেটি আগে আমরা পড়ব। জার্নালের বিভিন্ন জায়গায় একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি লেনদেন হতে পারে। এই ধরনের লেনদেন সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টে রেকর্ড করা হয়। হিসাব রক্ষণের সময় শেষে ব্যবসায়ী এই অ্যাকাউন্টগুলির অবস্থান জানতে আগ্রহী হন। একটি অ্যাকাউন্টের অবস্থান নির্ধারণ করা হয় অ্যাকাউন্টের নেট ব্যালেন্স হিসাব করে, যার জন্য অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট দিকগুলি আলাদাভাবে নোট করা হয়।
যদি মোট ডেবিট পাস ক্রেডিট পাস থেকে বেশি হয় তবে পার্থক্য অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখা হয় এবং তা পরবর্তী বছরে বহন করা হয়। তো এই নির্দিষ্ট স্লাইডটি পরে আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে এই ব্যালেন্সিং যে তথ্যটি দেওয়া আছে সেই হিসেবে যে লেনদেনের সংগ্রহ হিসেবে জার্নালে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি লেনদেন থাকতে পারে। এই লেনদেনগুলো সংগ্রহ করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে রেকর্ড করা হয় যা লেজারের মাধ্যমে পরিচালিত হয়। অ্যাকাউন্টের অবস্থান নির্ধারণ হিসেবে হিসাব রক্ষণ শেষে ব্যবসায়ীরা একটি অ্যাকাউন্টের অবস্থান জানতে আগ্রহী হন। অ্যাকাউন্টের নেট ব্যালেন্স নির্ধারণ করতে অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট পক্ষগুলির মোট পরিমাণ আলাদাভাবে হিসাব করা হয়। তো ব্যালেন্সিংয়ের প্রক্রিয়া হিসেবে বলতে পারি ডেবিট এবং ক্রেডিট মোট করা। অ্যাকাউন্টে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষের মোট পরিমাণ আলাদা করে হিসাব করা হয়। ব্যালেন্স নির্ধারণ যদি মোট ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ থেকে বেশি হয় তাহলে পার্থক্য অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখা হয় এবং পরবর্তী বছরে বহন করা হয়। অবশ্যই অন্তর্ভুক্ত করা মানে এই ব্যালেন্সিং প্রক্রিয়া নিশ্চিত করে যে অ্যাকাউন্টিংয়ের সমস্ত লেনদেন সঠিকভাবে রেকর্ড করা হয়েছে এবং ব্যালেন্স সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে। তো ব্যালেন্সিং মানে অ্যাকাউন্টের অবস্থান হিসেবে আমরা বলতে পারি কি লেজারে প্রতিটি অ্যাকাউন্টের অবস্থান নির্ধারণ করতে ব্যালেন্সিং প্রক্রিয়া ব্যবহৃত হয়। এর মাধ্যমে অ্যাকাউন্টের নেট ব্যালেন্স হিসাব করা যায়। ডেবিট এবং ক্রেডিট মোড অ্যাকাউন্টের সমস্ত ডেবিট এন্ট্রি এবং ক্রেডিট এন্ট্রি আলাদাভাবে মোড করা হয়। ডেবিট পার্সেন্ট মোড এবং ক্রেডিট পার্সেন্ট মোড পৃথকভাবে হিসাব করা হয়। ব্যালেন্স নির্ধারণ ডেবিট বেশি যদি মোট ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ থেকে বেশি হয় তাহলে পার্থক্য অ্যাকাউন্টের ডেবিট পক্ষের ব্যালেন্স হিসেবে প্রদর্শিত হয়। ক্রেডিট বেশি যদি মোট ক্রেডিট পক্ষ ডেবিট পক্ষ থেকে বেশি হয় তাহলে পার্থক্য অ্যাকাউন্টের ক্রেডিট পক্ষের ব্যালেন্স হিসেবে প্রদর্শিত হয়। তো এখানে আমরা বলতে পারি যে ব্যালেন্সিং যে তথ্যটি এখানে মেনশন করা আছে এই নির্দিষ্ট স্লাইডে সেই হিসেবে আমরা বলতে পারি যে ব্যালেন্সিং এমন একটি তথ্য যেই হিসেবে আমরা শব্দটির হিসেবে আমরা সাধারণভাবে আমরা বলতে পারি যে এটি অর্থনীতি ও ব্যবসার সঙ্গে যে আয় ও ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখা হয় সেই ক্ষেত্রে ব্যালেন্সিং এই মূল ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বা এই ওয়ার্ডটিকে আমরা একটি বিষয় হিসেবেও বলতে পারি। তো এই নির্দিষ্ট তথ্যটি মানে ব্যালেন্সিংয়ে যে নির্দিষ্ট তথ্যটি এখানে দেওয়া আছে সেটি পরে আমরা এটাই জানতে পারলাম যে এটি কত বড় এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য। তো এর পরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে। এই নির্দিষ্ট স্লাইডে বা এই নির্দিষ্ট পার্টে এখানে মেনশন করা আছে সহায়ক বই। প্রথমে আমরা নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি মেনশন করা আছে সেটি পড়ব। ভূমিকা আমরা বিভিন্ন বইয়ের তালিকা করার আগে যেখানে জার্নালটিকে উপবিভক্ত করা হয়েছে আসুন এর উপবিভাগের ভিত্তিতে বুঝতে পারি। আপনি যে কোনো ভিত্তি গ্রহণ করতে পারেন কিন্তু সাধারণত যে নীতি অনুসরণ করা হয় তা হলো একই প্রকৃতির লেনদেন এক জায়গায় লিপিবদ্ধ করতে হবে। উদাহরণস্বরূপ নগদ রসিদ এবং নগদ অর্থ প্রদানগুলিকে একটি বিভাগে বিভক্ত করা যেতে পারে এবং একটি পৃথক বইয়ে রেকর্ড করা যেতে পারে। এইভাবে পণ্যের সমস্ত ক্রেডিট ক্রয় একটি বিভাগে গোষ্ঠীভুক্ত করা যেতে পারে। পণ্যের সমস্ত ক্রেডিট বিক্রয়ের জন্য বিভাগে এবং পৃথক বইয়ে রেকর্ড করা যেতে পারে। তো সহায়ক বই হিসেবে আমরা এখানে যেটা বুঝতে পারলাম যে ভূমিকা হিসেবে যে জার্নাল হলো হিসাব বিজ্ঞানের একটি প্রাথমিক রেকর্ড যেখানে সমস্ত লেনদেন প্রথমবারের মতন রেকর্ড করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ কন্ট্রোল রেকর্ড হিসেবে কাজ করে যেখানে প্রতিটি লেনদেনের বিস্তারিত ডেটা সংরক্ষিত থাকে। যেহেতু প্রতিদিনের লেনদেনের পরিমাণ এবং প্রকার বিভিন্ন হতে পারে তাই এই জার্নালকে উপবিভক্ত করা হয় যাতে লেনদেনের সঠিক রেকর্ড রাখা যায় এবং হিসাব বিজ্ঞানের কার্যক্রম সহজতর হয়।
তো জার্নালের উপবিভাগের ভিত্তি হিসেবে বলতে পারি লেনদেনের প্রকারভেদ, মানে নগদ রসিদ এবং নগদ অর্থ প্রদান। নগদ লেনদেনগুলির রেকর্ড পৃথকভাবে রাখা হয়, এটি নগদ বই বা নগদ রেজিস্টার হিসেবে পরিচিত। ক্রেডিট ক্রয় ও বিক্রয়, পণ্যের ক্রেডিট ক্রয় এবং বিক্রয় পৃথকভাবে রেকর্ড করা হয়, এটি ক্রয় জার্নাল এবং বিক্রয় জার্নাল হিসেবে বিভক্ত করা হয়। লেনদেনের প্রকৃতি অনুযায়ী ক্রেডিট ক্রয় মানে পণ্য ক্রয়ের জন্য যে সকল লেনদেন ক্রেডিটে হয়েছে তা ক্রয় জার্নালে রেকর্ড করা হয়। ক্রেডিট বিক্রয়, পণ্য বিক্রির জন্য যে সকল লেনদেন ক্রেডিটে হয়েছে তা বিক্রয় জার্নালে রেকর্ড করা হয়। অন্য লেনদেন যেমন বেতন পরিশোধ, ঋণ পরিশোধ ইত্যাদি, এগুলি অন্যান্য বিষয় জার্নালে রেকর্ড করা হতে পারে। বিভিন্ন বইয়ের রেকর্ডিং, মানে নগদ বইয়ের ক্ষেত্রে নগদ লেনদেনের সমস্ত রেকর্ড রাখা হয়, উদাহরণস্বরূপ নগদ রসিদ এবং নগদ অর্থ প্রদান। ক্রয় জার্নাল মানে সমস্ত ক্রেডিট ক্রয় লেনদেন রেকর্ড করা হয়। বিক্রয় জার্নাল মানে সমস্ত ক্রেডিট বিক্রয় লেনদেন রেকর্ড করা হয়। তারপর জার্নালের উপবিভাগের উপকারিতা, সহজ রেকর্ডিং মানে বিভিন্ন প্রকারের লেনদেনকে আলাদা করে রেকর্ড করার মাধ্যমে সহজে পরিচালনা করা যায়। দ্রুত বিশ্লেষণ মানে নির্দিষ্ট ধরনের লেনদেনের রেকর্ড দ্রুত বিশ্লেষণ করা সম্ভব হয়। সঠিক হিসাব, নির্দিষ্ট প্রকৃতির লেনদেনের সঠিক রেকর্ড নিশ্চিত করতে হিসাব বিজ্ঞানের সঠিকতা বজায় রাখে। এভাবে জার্নালকে বিভিন্ন উপবিভাগে বিভক্ত করে লেনদেনের কার্যক্রম সহজভাবে পরিচালনা করা যেতে পারে বা করা যায়, এবং হিসাব বিজ্ঞানের সমস্ত প্রক্রিয়া সুসংগঠিতভাবে বা সুসংগঠিত হিসেবেও থাকে বা রাখা যেতে পারে। তো এখানে যে সহায়ক বই হিসেবে যে তথ্যটি এখানে মেনশন করা আছে এই নির্দিষ্ট স্লাইডে, সেই হিসেবে আমরা কি বলতে পারি, সেই হিসেবে আমরা বলতে পারি যে এই যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেটির দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে সহায়ক বই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য বা খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম, এবং এই যে ডিটেলসটি এখানে মেনশন করা আছে তার দ্বারা আমরা এটা বুঝতে পারি, বা এটা বুঝতে পারলাম যে এই নির্দিষ্ট তথ্যটি আমাদের এটা জানতে সাহায্য করবে যে সহায়ক বই এটি এক ধরনের বই বা যেখানে বিভিন্ন বিষয় হিসেবে একটি মেন পয়েন্ট বা মেন থিং, যেখানে সব কিছুর ব্যাপারে যেগুলো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে একটি বিজনেসে বা একটা কোম্পানির সাথে, সেই সব কিছু ডিটেলস বা সব কিছু ব্যাখ্যা সংক্ষেপে প্রদান করে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম বা গুরুত্বপূর্ণ একটি রেকর্ডিং হিসেবে আমরা বলতে পারি, যেটি যুক্ত আছে একটি ফাইন্যান্সিয়াল পজিশনের ওপর কোনো একটি বিজনেসে বা কোম্পানির ওপর। তো এরপরে আমরা যাব পরবর্তী স্লাইডে যাব, যেখানে আমরা জানতে পারবো যে সাবসিডিয়ারির বইয়ের অর্থ। তো নির্দিষ্ট এই স্লাইডে কি মেনশন করা আছে সাবসিডিয়ারি বইয়ের অর্থ। প্রথমে আমরা যে ডিটেলসটি এখানে তথ্যটি মেনশন করা আছে সেটির সম্বন্ধে পড়ব। ক্যাশ বুক, এটি নগদ ক্রয় এবং পণ্যের নগদ বিক্রয় সহ নগদ সমস্ত রসিদ এবং নগদ অর্থ প্রদান রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। ক্রয় বই, এটি শুধুমাত্র পণ্য ক্রেডিট রেকর্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়। ক্রয় ফেরত বই, এটি সরবরাহকারীদের কাছে ফেরত দেওয়া পণ্য রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। বিক্রয় জার্নাল, এটি শুধুমাত্র পণ্যের ক্রেডিট বিক্রয় রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। বিক্রয় রিটার্নস বই, এটি গ্রাহকদের দ্বারা ফেরত পণ্য রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। তো এই নির্দিষ্ট স্লাইডটি বা এই নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেই তথ্যটি পড়ার পরে আমরা কি জানতে পারলাম, এই তথ্যটি পড়ার পরে আমরা জানতে পারলাম যে সাবসিডিয়ারি বইয়ের অর্থ হিসেবে আমরা এখানে বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি যে
সাবসিডিয়ারি বই মানে যেটি হলো এমন একটি বই যা মূল লেজার বা জার্নাল থেকে আরও বিস্তারিত তথ্য প্রদান করে। এটি হিসাব রক্ষণের ব্যবহৃত একটি সহায়ক বই যা বিভিন্ন প্রকারের লেনদেনের বিস্তারিত রেকর্ড রাখে। তো প্রধান কিছু ধরনের সাবসিডিয়ারি যে বুক বা সাবসিডিয়ারি যে বইগুলি হয় তা হলো সেলস বুক, বিক্রির লেনদেনের তথ্য রাখে। তারপর পারচেস বুক, ক্রয় লেনদেনের তথ্য রাখে। তারপর ক্যাশ বুক, নগদ লেনদেনের তথ্য রাখে। তারপর বিলস রিসিভেবল বুক মানে বিল গ্রহণের তথ্য রাখে। তারপর বিলস পেয়েবল বুক মানে বিল পরিশোধের তথ্য রাখে। তো এইসব যে বইয়ের সাহায্যে ব্যবসায়ের লেনদেনগুলো দ্রুত এবং সঠিকভাবে ট্র্যাক করা সম্ভব হয়। তো যে মূল তথ্যটি এখানে মেনশন করা আছে, তাহলে এই যে তথ্যটি মেনশন করা আছে তার দ্বারা আমরা এখানে কি বুঝতে পারলাম? তার দ্বারা আমরা এখানে এটা বুঝতে পারলাম যে এই যে তথ্যটি দেওয়া আছে সেটি হলো একটি তথ্য যার দ্বারা আমরা এখানে কি বলতে পারি? যার দ্বারা আমরা এখানে বলতে পারি যে এই মূল তথ্যটির সঙ্গে বিস্তারিতভাবে যে সামারাইজ বর্ণনাটি দেওয়া যেতে পারে, সেটি হলো ক্যাশ বুকের ক্ষেত্রে বলতে পারা যায় যে ক্যাশ বুকের সঙ্গে কোন টার্মসগুলি এখানে ইনক্লুড করা যেতে পারে, যেমন নগদ ক্রয়, নগদ বিক্রয় এবং নগদ অর্থ প্রদান রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। ক্রয় বুকের সম্বন্ধে আমরা কি বলতে পারি? এই ক্ষেত্রে শুধুমাত্র পণ্যের ক্রেডিট ক্রয় রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। তারপর ক্রয় ফেরত বই, এখানে বলতে পারি সরবরাহকারীদের কাছে ফেরত দেওয়া পণ্য রেকর্ড করার জন্য এটা ব্যবহৃত হয়। বিক্রয় জার্নাল মানে শুধুমাত্র পণ্যের ক্রেডিট বিক্রয় রেকর্ড করার জন্য এটি ব্যবহৃত হয়। তারপর বিক্রয় রিটার্নস বই মানে গ্রাহকদের দ্বারা ফেরত দেওয়া পণ্য রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। তো এই যে বইগুলো এখানে মেনশন করা আছে সেটির ব্যাপারে বলা যেতে পারে যে ব্যবসায়িক লেনদেনগুলি সঠিকভাবে ট্র্যাক এবং রেকর্ড করতে সাহায্য করে, যা হিসাব রক্ষণের কাজে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য বা প্রয়োজনীয় একটি তথ্য। তো এই যে তথ্যটি এখানে দেওয়া আছে সেটির দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে সাবসিডিয়ারি বই বা সাবসিডিয়ারি বুক এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং এর অনেক বেনিফিটসও আছে। তো সেই বেনিফিটসের ব্যাপারে জানার জন্য আমরা যাবার পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা আছে সাবসিডিয়ারি বইয়ের সুবিধা। প্রথমে যে তথ্যটি এই নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেটি আগে আমরা পড়ব। এখানে কি মেনশন করা আছে? লেনদেনের শ্রেণীবিভাগ স্বয়ংক্রিয় হয়ে যায়। যেহেতু প্রতিটি ধরনের লেনদেনের জন্য একটি পৃথক বই রয়েছে, একই প্রকৃতির লেনদেনগুলি স্বয়ংক্রিয়ভাবে এক জায়গায় আনা হয়। রেফারেন্স সহজ হয়ে যায়। যদি কোনো রেফারেন্সের প্রয়োজন হয় তবে উপযুক্ত সহায়ক বইটি উল্লেখ করে এটি সহজেই খুঁজে পাওয়া যেতে পারে। আপনাকে জার্নালে রেকর্ড করা সমস্ত লেনদেনের মধ্যে দিয়ে যেতে হবে না। তো এই সাবসিডিয়ারি বইয়ের সুবিধা হিসেবে তাহলে আমরা কি বলতে পারি? সাবসিডিয়ারি বইয়ের সুবিধা হিসেবে আমরা বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে এই যে মূল তথ্যটি এখানে মেনশন করা আছে এই নির্দিষ্ট স্লাইডে, সেই হিসেবে আমরা এখানে কি বলতে পারি? এটাই বলতে পারি যে সাবসিডিয়ারির বইয়ের সুবিধা হিসেবে এখানে আমরা বলতে পারি কিছু পয়েন্টের সাহায্যে। প্রথম পয়েন্ট আমরা বলতে পারি লেনদেনের শ্রেণীবিভাগ স্বয়ংক্রিয় হয়ে যায়, মানে প্রতিটি ধরনের লেনদেনের জন্য আলাদা বই থাকার কারণে একই ধরনের লেনদেনগুলি স্বয়ংক্রিয়ভাবে একসাথে সন্নিবিষ্ট হয়, যা তথ্যের সংগঠন আরও সহজতর করে তোলে। রেফারেন্স সহজ হয়ে যায়, মানে যখন কোনো লেনদেনের রেফারেন্স প্রয়োজন হয় তখন উপযুক্ত সাবসিডিয়ারি বইটি উল্লেখ করে তথ্য সহজেই খুঁজে পাওয়া যায়। এতে সমস্ত লেনদেনের মধ্য দিয়ে না যেতে হওয়ায় সময় ও পরিশ্রমও বাঁচে। তো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, এখানে আমরা এটা বলতে পারি যে
সাবসিডিয়ারি বইয়ের সুবিধা হিসেবে তাই আমরা এখানে বলতে পারি যে এটি এমন একটি তথ্য যে হিসেবে আমরা এটা বলতে পারি যে সাবসিডিয়ারি বইয়ের অনেক সুবিধা রয়েছে, যা ব্যবসার হিসেব রক্ষণ ব্যবস্থাকে আরও কার্যকর এবং সঠিক করে তোলে। তো যে প্রধান সুবিধাগুলো আমরা এখানে বুঝবো, বা যে প্রধান সুবিধাগুলোর ব্যাপারে আমরা এখানে বুঝবো, সেগুলির মধ্যে প্রথম পয়েন্ট হলো বিশদ বিবরণ। মানে সাবসিডিয়ারি বইগুলো মূল লেজার বা জার্নালের তুলনায় লেনদেনের বিস্তারিত তথ্য প্রদান করে, যা হিসাব রক্ষণকে আরও পরিষ্কার এবং সঠিক করে তোলে। তথ্য অনুসন্ধান সহজতা, নির্দিষ্ট ধরনের লেনদেন সহজে খুঁজে বের করা যায়, যেমন বিক্রি বা ক্রয়ের লেনদেন, কারণ তথ্য বিশেষ বইয়ে সংরক্ষিত থাকে। লেনদেনের সঠিকতা, সাবসিডিয়ারি বইগুলির মাধ্যমে বিভিন্ন লেনদেনের প্রাথমিক রেকর্ড রাখা হয়, যা ত্রুটি বা ভুল সংশোধনের সুবিধা দেয়। তারপর সময় বাঁচানো, মানে লেনদেনের তথ্য বইয়ে সংরক্ষিত থাকলে হিসাব রক্ষণকারী বা হিসাব রক্ষকরা দ্রুত এবং সহজে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন, যা সময় বাঁচায়। বিকল্প সুবিধা, প্রতিটি সাবসিডিয়ারি বই নির্দিষ্ট ধরনের লেনদেনের জন্য আলাদা করে রাখা হয়, ফলে ব্যবসায় হিসাব সংরক্ষণ প্রক্রিয়া আরও সুসংগঠিত হয়। রিপোর্টিং সহজও করা, মানে সাবসিডিয়ারি বইগুলির তথ্য মূল লেজারে ট্রান্সফার করার সময় সঠিকতা নিশ্চিত করে এবং আর্থিক রিপোর্ট তৈরিতে সাহায্য করে। অডিট সুবিধা, সাবসিডিয়ারি বইয়ের বিস্তারিত রেকর্ড অডিটের জন্য সহায়ক এবং তা সহজেই যাচাই করা যায়। এসব সুবিধার মাধ্যমে সাবসিডিয়ারি বই ব্যবসার হিসাব রক্ষণের ব্যবস্থাকে আরও কার্যকর এবং সংগঠিত করে। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা এটাই বুঝতে পারলাম যে সুবিধা কী কী হতে পারে এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে মেনশন করা আছে নগদ বই। প্রথমে আমরা যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেটি দেখব। বিভিন্ন সহায়ক বইয়ের রূপরেখার পরে আমরা এখন ক্যাশ বুক নামে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়ক বই নিয়ে আলোচনা করব। ক্যাশ বুক হলো অ্যাকাউন্টের বই, যেখানে বেশিরভাগ লেনদেন সাধারণত রসিদ এবং নগদ অর্থ প্রদানের সাথে সম্পর্কিত। এটি হয় নগদ অর্থের জন্য পণ্য ক্রয় বা নগদ অর্থের জন্য পণ্য বিক্রয়, বা এটি হয় ব্যয় পরিশোধ বা আয়ের প্রাপ্তি হতে পারে। যে কোনো ব্যবসায় অনেক নগদ লেনদেন হবে, যার মধ্যে রসিদ বা নগদ অর্থ প্রদান জড়িত। এটিও একইভাবে ভারসাম্যপূর্ণ। সুতরাং যখন নগদ বই রক্ষণাবেক্ষণ করা হয় তখন খাতায় নগদ অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা কি বুঝতে পারলাম? এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা বুঝতে পারলাম যে নগদ বই সাধারণত সেই সম্বন্ধে আমরা কি বলবো? নগদ বই সম্বন্ধে আমরা এটা বলতে পারি যে নগদ বই মানে ক্যাশ বুক। এটি হলো হিসাব রক্ষণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সাবসিডিয়ারি বই, যা সমস্ত নগদ লেনদেনের রেকর্ড রাখে। এটি মূলত নগদ অর্থের প্রবাহ, ইনফ্লো এবং বিতরণ, আউটফ্লো সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে। নগদ বই প্রধানত দুটি বিভাগে বিভক্ত। নগদ ইনফ্লো মানে ব্যবসায় আগত নগদ অর্থের বিস্তারিত রেকর্ড, যেমন বিক্রি থেকে প্রাপ্ত নগদ, ঋণ গ্রহীতার নগদ পরিশোধ ইত্যাদি। নগদ আউটফ্লো মানে ব্যবসায় থেকে বের হওয়া নগদ অর্থের বিস্তারিত রেকর্ড, যেমন ক্রয়, বেতন পরিশোধ, সরবরাহকারীর বিল পরিশোধ ইত্যাদি। তো নগদ বইয়ের কিছু মূল সুবিধা হিসেবে আমরা বলতে পারি যে নগদ অর্থের ট্র্যাকিং। নগদ বই দিয়ে ব্যবসার অর্থ বা ব্যবসায় নগদ অর্থে প্রবাহ সহজে ট্র্যাক করা যায়, যা নগদ পরিচালনার দক্ষতা বৃদ্ধি করে। সঠিক হিসাব রক্ষণ, নগদ লেনদেনের বিস্তারিত রেকর্ড রেখে হিসাব সঠিক রাখার সুবিধা হয়। আর্থিক পরিকল্পনা, নগদ বইয়ের সাহায্যে ব্যবসার নগদ মজুদ এবং নগদ প্রবাহ পরিকল্পনা করা সহজ হয়। অডিট সুবিধা, নগদ বইয়ের সাহায্য নগদ লেনদেনের অডিট এবং যাচাই করা সহজ হয়। তথ্য প্রস্তুতি, নগদ বইয়ের তথ্য ব্যবহারে নগদ সংক্রান্ত আর্থিক প্রতিবেদন তৈরি করা সহজ হয়। নগদ বইয়ের সাহায্যে
নগদ লেনদেনের সঠিক রেকর্ড রাখা সম্ভব হয়, যা হিসাব রক্ষণ ব্যবস্থাকেও আরও কার্যকরী করে তোলে। তো এই নির্দিষ্ট তথ্যটি দেওয়া রয়েছে এই নির্দিষ্ট স্লাইডে। সেখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে নগদ বইয়ের বৈশিষ্ট্য লেনদেনের রেকর্ডের ওপরে নির্ভর করে। মানে নগদ বইতে ব্যবসার সমস্ত নগদ লেনদেনের বিস্তারিত রেকর্ড রাখা হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে নগদ বিক্রয়, নগদ ক্রয়, নগদ ব্যয় এবং নগদ আয়। তো সামঞ্জস্যপূর্ণ হিসেবে বলতে পারি আমরা নগদ বই নিজেই ভারসাম্যপূর্ণ থাকে। এর মানে হলো নগদ ইনফ্লো এবং আউটফ্লো সব কিছু রেকর্ড করার পর মোট নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স সরাসরি নগদ বই থেকেই জানা যায়। তো অন্যান্য বইয়ের পরিবর্তে সে বলতে পারি নগদ বই ব্যবহৃত হলে সাধারণত নগদ অ্যাকাউন্ট আলাদাভাবে রাখা হয় না। নগদ বই হিসাব রক্ষণ ব্যবস্থার মূল হিসেবে কাজ করে। তো নগদ বইয়ের সুবিধা হিসেবে বলতে পারি সঠিক নগদ তত্ত্বাবধান, মানে নগদ বইয়ের মাধ্যমে নগদ অর্থের সমস্ত লেনদেনের সঠিক রেকর্ড রাখা হয়, যা নগদ তত্ত্বাবধান সহজও করে এবং সহজ রসিদ এবং প্রদানের রেকর্ড নগদ লেনদেনের রসিদ এবং নগদ অর্থ প্রদানের তথ্য সহজে রেকর্ড করা যায়, যা হিসাব রক্ষণকে সুসংগঠিত করে। এবং ওভারভিউ পাওয়া, মানে নগদ বইয়ের সাহায্যে ব্যবসার নগদ প্রবাহের একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়, যা আর্থিক পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। অডিট সুবিধা, নগদ বইতে সমস্ত নগদ লেনদেনের রেকর্ড রাখা থাকে, যা অডিট প্রক্রিয়া সহজও করে। ব্যালেন্স দ্রুত যাচাই, নগদ বইয়ের মাধ্যমে দ্রুত নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করা যায়। নগদ বই ব্যবসার নগদ লেনদেনের সুসংগঠিত রেকর্ড রাখতে সহায়ক এবং হিসাব রক্ষণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ বা পার্ট। তো এই যে নির্দিষ্ট স্লাইডটি এখানে মেনশন করা আছে এবং তার ওপর যে নির্দিষ্ট বিষয়টি এখানে মেনশন করা আছে এটি পরে আমরা সেটা বুঝতে পারলাম এবং এটি খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য। এই নির্দিষ্ট স্লাইডে এখানে মেনশন করা আছে ট্রায়াল ব্যালেন্স ভূমিকা। প্রথমে আমরা যে নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি মেনশন করা আছে সেটা আগে আমরা পড়ব। ভূমিকা, ব্যবসায় সংঘটিত প্রতিটি লেনদেন হয় জার্নালে বা সহায়ক বইয়ে রেকর্ড করা হয়। এটি সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পোস্ট করা হয়। পোস্টিং শেষ হওয়ার পরে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসার কার্যক্রম ফলাফল জানার জন্য এবং একটি নির্দিষ্ট তারিখে ব্যবসার আর্থিক অবস্থান চিত্রিত করার জন্য চূড়ান্ত অ্যাকাউন্টগুলি প্রস্তুত করা হয়। সব অ্যাকাউন্টের ব্যালেন্স সংক্রান্ত তথ্য পাওয়া গেলেই চূড়ান্ত অ্যাকাউন্ট তৈরি করা যেতে পারে। প্রয়োজনীয় এবং সঠিক ভারসাম্য সরবরাহের এই ফাংশনটি ট্রায়াল ব্যালেন্স দ্বারা সঞ্চালিত হয়, তাই ট্রায়াল ব্যালেন্সের অর্থ জানা খুবই প্রয়োজনীয়। তো এই নির্দিষ্ট স্লাইডটি পড়ে আমরা কি বুঝতে পারলাম এবং কি জানতে পারলাম? আমরা এটাই জানতে পারলাম যে ট্রায়াল ব্যালেন্সের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? ট্রায়াল ব্যালেন্সের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি ট্রায়াল ব্যালেন্স হলো একটি অ্যাকাউন্টিং রিপোর্ট যা একটি নির্দিষ্ট সময়ে সমস্ত অ্যাকাউন্টের ব্যালেন্স তালিকাবদ্ধ করে। এটি একটি প্রাথমিক চেক লিস্ট হিসেবে কাজ করে যা নিশ্চিত করে যে অ্যাকাউন্টিং বইগুলির ডেবিট এবং ক্রেডিট সঠিকভাবে সমন্বিত হয়েছে। তো এর প্রস্তুত করার প্রক্রিয়া হিসেবে আমরা বলতে পারি প্রথমত ডেবিট এবং ক্রেডিট অ্যাকাউন্ট। সমস্ত অ্যাকাউন্টে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স সংগ্রহ করা হয়। পরে মোট করা, মানে প্রতিটি অ্যাকাউন্টে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স আলাদাভাবে মোট করা হয়। সো সংশোধন বলতে আমরা কি বলতে পারি? সংশোধন বলতে পারি যে ডেবিট মোড এবং ক্রেডিট মোডের মধ্যে পার্থক্য যাচাই করা হয় যদি এই দুটি মোড সমান হয়, মানে যে টোটালটা যদি ট্যালি করে তবে অ্যাকাউন্টিং বইগুলির সমন্বয় সঠিক বলে মনে করা হয়। তো ট্রায়াল ব্যালেন্স বেসিক্যালি যদি ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড যদি ট্যালি করে, মানে টোটাল যে ব্যালেন্সটা আসে সেটা যদি ট্যালি করে তাহলে এখানে যে বইগুলির যে সমন্বয় সঠিক, মানে পারফেক্ট বা পজিটিভ বা কারেক্ট বলে মনে করা হয়। তো এর মূল উদ্দেশ্য বা অবজেক্টিভ কী হতে পারে বা মেন পারপাস কী হতে পারে? প্রথমত নির্ভুলতা যাচাই, মানে ট্রায়াল ব্যালেন্সের দ্বারা অ্যাকাউন্টিং ডেটা
সঠিক কিনা তা নিশ্চিতকরণ করা যায়, মানে অ্যাকাউন্টিং ডেটার সঠিকতা নিশ্চিত করতে ট্রায়াল ব্যালেন্স অ্যাকাউন্টিংটি ব্যবহৃত হয়। এটি ভুল বা অনিচ্ছাকৃত লিপিবদ্ধ ত্রুটি চিহ্নিত করতে সহায়ক। তো ফাইনালাইজিং করতে যে আমরা যে মেন পয়েন্টটি এখানে মেনশন করতে পারবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রস্তুতি, মানে ফাইনালাইজিং করার জন্য যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রস্তুতি করতে হয় তার মেন যে অবজেক্টিভটা আছে সেই মেন অবজেক্টিভ হিসেবে আমরা এখানে ট্রায়াল ব্যালেন্স থেকে সেই মেন উদ্দেশ্যটা খুঁজে পাই বা মেন অবজেক্টিভটা খুঁজে পাই। তো এখানে যে ফাইনালাইজিং করার জন্য যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুতি করা হয় এবং এই স্টেটমেন্ট প্রস্তুতি করার যে মেন উদ্দেশ্যটি বা মেন অবজেক্টিভটি সেটা তুলে ধরে ট্রায়াল ব্যালেন্স, মানে এখানে ট্রায়াল ব্যালেন্সের তাই জন্য মেন উদ্দেশ্য তাদের এটাই হয় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুতি করা, এবং এটি ভবিষ্যতে প্রস্তুত করার জন্য একটি ভিত্তি হিসেবেও কাজ করে, যেমন ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট। তো আর ফলাফল হিসেবে কি বলবো আমরা, ব্যালেন্স যদি ডেবিট মোড এবং ক্রেডিট মোড মানে টোটাল সমান হয়, মানে ইকুয়াল হয়, তবে এটি নির্দেশ করে যে অ্যাকাউন্টিং লেনদেনগুলি সঠিকভাবে রেকর্ড করা হয়েছে। অমিল মানে যদি টোটাল সাইড মানে ডেবিট সাইড অ্যান্ড টোটাল ক্রেডিট সাইড যদি ঠিক মতন ট্যালি না করে বা ইকুয়াল না হয় বা সমান না হয়, তবে এটি ত্রুটি বা ভুলের সংকেত দেয়, যা সংশোধন করার খুবই প্রয়োজন। তো এখানে ভূমিকা হিসেবে কি বলবো আমরা, যে তথ্যটি এখানে দেওয়া রয়েছে ট্রায়াল ব্যালেন্সের আন্ডারে ভূমিকা হিসেবে, সেই তথ্য হিসেবে আমরা কি বলবো তাহলে, লেনদেনের রেকর্ডিং হিসেবে যে ব্যবসায় সংঘটিত প্রতিটি লেনদেন প্রথমে জার্নালে বা সহায়ক বইয়ে রেকর্ড করা হয়, এরপর এই লেনদেনগুলি সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পোস্ট করা হয়। তো পোস্টিং এবং চূড়ান্ত অ্যাকাউন্ট হিসেবে বলা যেতে পারে যে পোস্টিং প্রক্রিয়া সম্পন্ন হলে একটি নির্দিষ্ট সময় বা তারিখে ব্যবসার কার্যক্রম ফলাফল এবং আর্থিক অবস্থান চিত্রিত করার জন্য চূড়ান্ত অ্যাকাউন্টগুলি প্রস্তুত করা হয়। ট্রায়াল ব্যালেন্স হিসেবে আমরা বলতে পারি চূড়ান্ত অ্যাকাউন্ট প্রস্তুতির পূর্বে সমস্ত অ্যাকাউন্টের ব্যালেন্স সঠিকভাবে পাওয়া নিশ্চিতকরণ করার জন্য ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা হয়। তো ট্রায়াল ব্যালেন্স এখানে অ্যাকাউন্টগুলির ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সের সমন্বয় নিশ্চিতকরণ করে এবং এটি চূড়ান্ত অ্যাকাউন্টের সঠিকতা যাচাই করার জন্য অপরিহার্য। তো এই প্রক্রিয়া নিশ্চিত করে যে সকল অ্যাকাউন্ট সঠিকভাবে পজিটিভভাবে ব্যালেন্স করা হয়েছে এবং চূড়ান্ত অ্যাকাউন্টগুলি সঠিকভাবে প্রস্তুত করা হয়েছে। তো এই নির্দিষ্ট ভূমিকা তথ্যটি পড়ে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে আমরা যাব এর পরবর্তী স্লাইডে, যেখানে আমরা জানবো ট্রায়াল ব্যালেন্সের অর্থ। তো প্রথমে যে নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেই তথ্যটি আগে আমরা পড়বো। এখানে কি মেনশন করা আছে, ট্রায়াল ব্যালেন্স মানে ট্রায়াল ব্যালেন্সের অর্থ। ট্রায়াল ব্যালেন্স হলো এমন একটি তালিকা যেখানে লেজারের অ্যাকাউন্টের সমস্ত ব্যালেন্সগুলি লেজারে পোস্ট করার জন্য কি লেখা আছে এখানে, গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করার জন্য দেখানো হয়। এটি একটি নির্দিষ্ট সময়কাল শেষ হওয়ার পরে প্রস্তুত করা হয়। বছর, অর্থ বছর বা ত্রৈমাসিক ট্রায়াল ব্যালেন্সের চূড়ান্ত হিসাবে প্রস্তুতির জন্য একটি ভিত্তি প্রস্তুত করে। ট্রায়াল ব্যালেন্স শেষ হওয়ার পরে আর্থিক অ্যাকাউন্টগুলি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট একটি নির্দিষ্ট সময়ের পরে ব্যবসার সামগ্রিক ফলাফল প্রকাশ করার জন্য প্রস্তুত করা হয়। তো ট্রায়াল ব্যালেন্সের অর্থ হিসেবে আমরা যে তথ্যটি এখানে পড়লাম সেই হিসেবে আমরা কি বলবো বা সেই হিসেবে কি জানতে হবে, মানে যেটি খুবই গুরুত্বপূর্ণ বলে প্রমাণ হবে, এটাই যে ট্রায়াল ব্যালেন্সের অর্থ হিসেবে আমরা বলতে পারি যে ট্রায়াল ব্যালেন্স হলো একটি অ্যাকাউন্টিং রিপোর্ট যা নির্দিষ্ট সময়ে সমস্ত অ্যাকাউন্টের ব্যালেন্স প্রদর্শন করে। এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং টুল বা ব্যবসায়িক লেনদেনের সঠিকতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়। এর প্রধান উদ্দেশ্য হিসেবে আমরা কি বলতে পারি, এর প্রধান উদ্দেশ্য হিসেবে আমরা বলতে পারি নির্ভুলতা যাচাই করা, মানে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিট
এন্ট্রিগুলির মোট পরিমাণের তুলনা এবং অ্যাকাউন্টিং বইয়ের সঠিকতা নিশ্চিতকরণ করে। এটি নিশ্চিত করে যে মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান আছে, যা ইঙ্গিত দেয় যে অ্যাকাউন্টিং লেনদেনগুলি সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুতি মানে ট্রায়াল ব্যালেন্স চূড়ান্ত আর্থিক রিপোর্ট প্রস্তুত করার জন্য একটি ভিত্তি প্রদান করে, যেমন ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট। এটি আর্থিক ফলাফল এবং অবস্থান সঠিকভাবে চিত্রিত করতে সহায়ক। ত্রুটি চিহ্নিতকরণ: যদি ডেবিট এবং ক্রেডিট মোট সমান না হয় তাহলে এটি ত্রুটি বা ভুল শনাক্ত করার সংকেত দেয়, যা পরবর্তীতে সংশোধন করা খুবই প্রয়োজন। তো প্রস্তুত করার প্রক্রিয়া হিসেবে কি বলতে পারি, ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স সংগ্রহ। সকল অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সে আলাদাভাবে সংগ্রহ করা হয় এবং এখানে মোট করা বলতে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সে মোট করা হয় মানে টোটাল করা হয়। তো সংশোধন হিসেবে বলতে পারি, যদি টোটাল ডেবিট এবং ক্রেডিট সমান হয় তাহলে অ্যাকাউন্টিং বইয়ের ব্যালেন্স সঠিক মানে পজিটিভ বা কারেক্ট বলে মনে করা হয়। আর যদি তা না হয় তাহলে এর মধ্যে কিছু মিস্টেকস বা ইস্যুস ধরা পড়ে, যেটি সংশোধন করা হয়। তো যে তথ্যটি এখানে নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে, ট্রায়াল ব্যালেন্সের অর্থ হিসেবে সেই নির্দিষ্ট তথ্যটি পড়ে আমরা কি বুঝতে পারলাম বা কি জানতে পারলাম, এখানে আমরা এটাই বুঝতে পারলাম বা আমরা এটাই জানতে পারলাম যে ট্রায়াল ব্যালেন্স যে এখানে মূল তথ্যটি এখানে মেনশন করা আছে সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। কারণ যদি আমরা ট্রায়াল ব্যালেন্সের অর্থ এখানে সংজ্ঞা হিসেবে দেখি তাহলে আমরা এখানে বলবো যে ট্রায়াল ব্যালেন্স একটি তালিকা যেখানে লেজারের সমস্ত অ্যাকাউন্টের ব্যালেন্স প্রদর্শিত হয়। এর উদ্দেশ্য হলো লেজার পোস্টিংয়ের গণিতিক বা লেজার পোস্টিংয়ের যে গণিতিক নির্ভুলতা পরীক্ষা করা। তো এখানে সময়কাল হিসেবে আমরা কি বলতে পারি, এটি সাধারণত একটি নির্দিষ্ট সময়কাল শেষে, যেমন বছরের, অর্ধ বছরের বা ত্রৈমাসিক শেষে প্রস্তুত করা হয়। তো ফাংশন হিসেবে বলতে পারি ট্রায়াল ব্যালেন্স চূড়ান্ত হিসেবের প্রস্তুতির জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করে। এটি নিশ্চিতকরণ করে যে সমস্ত ডেবিট এবং ক্রেডিট লেনদেন সঠিকভাবে রেকর্ড করা হয়েছে এবং মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান। পরিণতি হিসেবে বলবো, ট্রায়াল ব্যালেন্স প্রস্তুতির পরে আর্থিক অ্যাকাউন্টগুলি যেমন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়। এই অ্যাকাউন্টগুলি নির্দিষ্ট সময়ের শেষে ব্যবসার সামগ্রিক আর্থিক ফলাফল এবং অবস্থান প্রকাশ করে। তো এই নির্দিষ্ট স্লাইডটি পরে আমরা এটাই বুঝতে পারলাম। তো এর মেন বিষয়বস্তুটি হলো যে ট্রায়াল ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম, যেটা ঠিক করে যে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সের যে টোটালটি সেটা ম্যাচ করছে কিনা। আর যদি ম্যাচ না করে তাহলে একটি কোম্পানি বা একটি বিজনেসের ফিনান্সিয়াল পজিশন হিসেবে নিশ্চয়ই কোনো কিছু আছে যার জন্য এই প্রবলেম কিছু ক্রিয়েট হচ্ছে এবং সেটি সংশোধন করলে ফাইন্যান্সিয়াল পজিশন আবার একটি কোম্পানি বা বিজনেসের আবার ঠিক পজিটিভিটির দিকে যাবে। তো ট্রায়াল ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম বা অ্যাক্টিভিটি, যেটি জানা এবং যেটি সম্পর্কে আন্ডারস্ট্যান্ড মানে পুরোপুরি একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি। তো এর দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম।